A fixed cost contract is a type of contract that the contracted amount amount is not changed for the entire project life cycle. Examples of fixed cost are rent and lease cost, salaries, utility bills, insurance, and loan repayments. Some kinds of taxes, like business license, are also fixed cost. Since you have to pay fixed cost regardless of how much you sell, you should be careful about adding fixed cost to your small business. Hello, ma'am. ম্যাম শুনতে পাচ্ছেন? সুরজিৎ দা, তোমার ভয়েস শোনা যাচ্ছে। ম্যামের যাবে প্রবলেম। ম্যামের মাইক অফ। মাইকটা অফ হয়ে গেছিল, কি করে অফ হলো বলতো? ম্যাম হাত করে হয়ে গেছিল তো। না, আমার তো হাত পড়বে না, আমি তো শুধু স্ক্রিনটাই ছিলাম দাঁড়িয়ে, আমি এই জায়গাটা তো ছিলামই না। যাই হোক, গুগল মিটে তো ওটা হওয়ার কথা না। এই জায়গাটা আমি ছিলামই না যে আমার হাতটা পড়ে যাবে, আমি তো শুধু পুরো স্ক্রিনটা, আমার মোবাইলের পুরো স্ক্রিনটা জুড়েই স্লাইডটা ছিল। আচ্ছা, যাই হোক, আমি আবার এখানে শেয়ার করছি। এক মিনিট। আচ্ছা, দেখ তো আমার সাউন্ড এখন আসছে? হ্যাঁ ম্যাম, ইয়েস সাউন্ড ম্যাম। আছে। আচ্ছা, ঠিক আছে, আবার শেয়ার করছি তাহলে। আমরা এগুলো আগেই পড়ে নিলাম। হ্যাঁ, কস্ট অফ প্রজেক্ট, কস্ট, এগুলো পড়ে নিলাম। এবার ফিক্সড কস্টটা হচ্ছে সজিত পড়লো, রিডিং পড়লো, ভালোই পড়েছে ও। তো ফিক্সড কস্ট মানে বুঝতেই পারছিস, ইট ইজ দ্য সেম থিং, সেম অ্যামাউন্ট। যেমন ধর আমরা আমরা যখন পার্সোনাল লাইফেও আমরা কোনো বাড়ি করি না, ওটা ফিক্সড কস্টের মধ্যেই পড়বে। কারণ নর্মালি সেকেন্ড টাইম আমরা বাড়ি করি না। হ্যাঁ, করি আমরা অনেক সময়, আরও সেকেন্ড প্রপার্টি বানাই, সেটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স দিতে হবে, তার অনেক সমস্যা আছে। গভর্নমেন্ট একটা, তার জমির ওপর একটা বাড়ি করে বা একটা ফ্ল্যাট করে থাকার অধিকার দিয়েছে, তার জন্য অন্তত প্রপার্টি ট্যাক্স দিতে হয় না, অন্য ধরনের ট্যাক্স দিতে হয়, বাট প্রপার্টি ট্যাক্স দিতে হয় না। মানে একের বেশি সম্পত্তি করলে কিন্তু প্রপার্টি ট্যাক্স দিতে হয়, এবং সেটা কজনই বা করে। তো নর্মালি আমরা যেটা বাড়ি বা ঘর বানাই বা ফ্ল্যাট বানাই, সেটা ওয়ান টাইমই খরচা হয়। হ্যাঁ, সেই জন্য এটা সেম অ্যামাউন্ট। তো কোম্পানির ক্ষেত্রেও তাই। একটা কোম্পানিতেও যখন কোম্পানির প্রথম ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়, যে ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি, একটা প্ল্যান্টকে সাজাতে যা খরচ পড়ে, সেট আপটাকে তৈরি করতে, ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি করতে যা খরচা পড়ে, সেটা ফিক্সডই। সেটা কিন্তু সব বারবার ওটা চেঞ্জ হয় না। কিছু রিপেয়ার হয়তো অনেক সময় দরকার হয়, মেনটেনেন্স দরকার হয়, তো সেটা কিন্তু ফিক্সড কস্টের মধ্যে পড়বে না, সেটা ভ্যারিয়েবল কস্টের মধ্যে পড়বে। So fixed cost is the same throughout the project life cycle. It cannot be changed for the entire project life cycle. Okay. Now this is the main thing of fixed cost. তো এটা মনে হয় সবার কাছে খুব ক্লিয়ার। ফিক্সড কস্ট মানে হচ্ছে যেটা চেঞ্জ হবে না এন্টায়ার প্রোডাক্ট লাইফ সাইকেলে, কারণ ওটা নর্মালি আমরা করি যেটা, সেটা হচ্ছে ওইটাই একটাই কারণ, যে একদম প্রথমে যে ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি করা হয় সেটাই। ওকে, আচ্ছা, নেক্সট আমি এতে চলে যাচ্ছি।
তারা আগে ভ্যারিয়েবল কস্টটা পড়িয়ে দিই। ভ্যারিয়েবল কস্ট হচ্ছে কর্পোরেট এক্সপেন্স which changes in proportion to how much a company produces or sells, এবং definitely variable cost increases or decreases depending on the company's production or sales volume. They rise as production increases and fall as production decreases. ভ্যারিয়েবল কস্টটা হচ্ছে ডেফিনেটলি যে টার্ম ইটসেলফ দেখ বলছে ভ্যারিয়েবল মানে ভ্যারি করছে, জিনিসটা কমা বাড়া করবে। ভ্যারিস, ইট ভ্যারিস বলে না, ইট ভ্যারিস, it varies from time to time, it varies from person to person, it varies from place to place. ভ্যারি মানে যেটা ভ্যারি করবে, কমা বাড়া করবে, সেটাই ভ্যারিয়েবল কস্ট। কোম্পানিতে তো কিছু কস্ট থাকবে যেগুলো কমা বাড়া করবে। স্টাবলিশমেন্ট এক্সপেন্সটা যেমন একবার হয়ে যাবে, সেকেন্ড টাইম হবে না। যদিও সেটা রিপেয়ার ওয়ার্ক বা মেনটেন্যান্স ওয়ার্ক চলবে, সেটা কিন্তু আবার ভ্যারিয়েবল কস্টের মধ্যে পড়বে। কারণ কোনো বছরে হয়তো রিপেয়ার ওয়ার্ক 4 বার করতে হতে পারে, কোনো বছরে করতেই হলো না, কোনো বছরে 10 বার, কোনো বছরে 1 বার, তারপরের বছরে হয়তো আবার 3 বার। সো ইট ভ্যারিস। তো এগুলো ভ্যারিয়েবল কস্টের মধ্যে পড়বে। এবং ভ্যারিয়েবল কস্টটা মেনলি রিলেটেড টু দ্য প্রোডাকশন। If production increases, then variable cost increases. If production decreases, then variable cost decreases. But why? কোয়েশ্চেনটা জাগতেই পারে তোদের মনে। দেখ, আজকে যদি আমার কোম্পানিতে আমরা 100টা ইউনিট কোনো প্রোডাকশন করি, তাতে যে র মেটেরিয়াল লাগবে, যতজন লেবার মানে স্কিলড আনস্কিল লেবার লাগবে, বা যা ইলেকট্রিসিটি বিল বা ওটাকে কেন্দ্র করে ওয়াটার থেকে শুরু করে যা যা লাগবে, টেলিফোন, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, যা খরচ হবে, বা লোন যদি নিই তার রিপেমেন্ট করা, ছোট ছোট যেসব লোন নেবো কোম্পানির, ট্রেড ক্রেডিট যেগুলো নেবো তার যে লোন রিপেমেন্ট করা, যে খরচাগুলো হবে, সেগুলো ডেফিনেটলি ডিপেন্ড অন দ্য প্রোডাকশন। প্রোডাকশন যদি বেশি হয় তাহলে বেশি খরচা। আবার 100 ইউনিট থেকে কমিয়ে যদি আমি 200 ইউনিট করে দিই, তাহলে প্রোডাকশন যেহেতু বাড়ছে, প্রোডাকশন কখন বাড়ে? যদিও প্রোডাকশন বাড়ে যেমন কাস্টমার্স ডিম্যান্ড বাড়ে। তো কাস্টমার্স ডিম্যান্ড বাড়বে, এটা আমরা এক্সপেক্ট করে নিই, প্রোডাকশন করি। তো প্রোডাকশন যখনই বাড়বে তখন কিন্তু ন্যাচারালি ভ্যারিয়েবল কস্টটাও বাড়বে। কারণ প্রোডাকশন যখনই বাড়ছে, 100 থেকে 200 ইউনিট জিনিস বানাচ্ছি মানে আমার যেরকম র মেটেরিয়ালও বেশি লাগবে, স্কিল আনস্কিল লেবারও বেশি লাগবে। আবার যদি কমে যায় তখন র মেটেরিয়ালটা কম লাগবে। অলওয়েজ স্কিল আনস্কিল লেবারকে কিন্তু যদি পার্মানেন্ট তারা স্টাফ হয়, সবাইকে তো আমি সঙ্গে সঙ্গেই ছুটি দিয়ে দিতে পারবো না, আমাকে কিছুদিন রাখতে হবে। তো তাদের খরচাটা হয়তো মোটামুটি মোরাললেস ফিক্সডই থাকবে, অন্তত ফর দ্য টাইমিং 2-3 বছর। যদি খুব বেশি এবছর হয়তো কমে গেছে, পরের বছর বাড়বে, এই আশা করেই কিন্তু কোম্পানি তার স্টাফদের মেনটেন করে। ওকে, কিন্তু র মেটেরিয়ালটা তো কমই লাগবে। যেমন ধর এক্সাম্পল এখানে দিয়েছি যে রেজিন হচ্ছে ইউজ করা হয় টু ক্রিয়েট আ প্লাস্টিক প্রোডাক্ট। রেজিন হচ্ছে মেন থিং, মানে মেন র মেটেরিয়াল অফ প্লাস্টিক প্রোডাক্ট। এবার ন্যাচারালি তোর প্লাস্টিক প্রোডাকশন যেখানে তুই করছিস, সেখানে যদি তোর প্রোডাকশন বেড়ে যায় তাহলে রেজিনটা বেশি লাগবে, মানে র মেটেরিয়ালটা বেশি লাগবে, ন্যাচারালি ভ্যারিয়েবল কস্টটা ইনক্রিজ করবে। আবার প্রোডাকশনটা যদি কমে যায় তাহলে কিন্তু রেজিনটা কম লাগবে, তো প্রোডাকশন কস্টটা কমে যাবে। সো ডেফিনেটলি ভ্যারিয়েবল কস্ট হচ্ছে ডেফিনেটলি ডিপেন্ডস অন দ্য প্রপোর্শন অফ সেলস ভলিউম অর প্রোডাকশন ভলিউম। যতটা প্রোডাকশন করছিস বা যতটা সেল করছিস তার উপরেই কিন্তু ভ্যারি করবে ভ্যারিয়েবল কস্টটা, বাড়া বা কমা করবে। ওই জন্য এটার নাম ভ্যারিয়েবল কস্ট। ইজ দ্যাট ক্লিয়ার? এক্সাম্পলটাও দেখ তলায় দিয়ে দিয়েছি, বুঝতে পারলি? Yes, ma'am. হ্যালো, শুনতে কি ভালো লাগছে আদৌ? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, বলুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে ভালো না লাগলেও তো বলতে হবে, তাই না? আচ্ছা, এরপর আমি না, ডাইরেক্ট কস্ট পড়াচ্ছি, ঠিক? আচ্ছা, ডাইরেক্ট কস্ট হচ্ছে, আমি জানি টেকনিক্যাল ফিল্ডের লোকেদের মানে যারা তোরা টেকনিক্যালি সাউন্ড বা টেকনিক্যাল ফিল্ডের যারা থাকে বা যারা এডুকেশনটাকে নেয় এবং ইউ আর গোয়িং টু অ্যাচিভ দ্য টেকনিক্যাল ডিগ্রি, তো তাদের এই কমার্সের বোরই লাগে। বাট কিন্তু কি ভালো করা যাবে? লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু এগুলো শিখতে হবে কিন্তু, জানিস তো? যদি ধর তোরাও তো ভালো লাগছে, হয়তো অনেকের ভালো লাগছে না, বাট এগুলো যদি না জানিস তাহলে তোর কোথাও না কোথাও তোমার জিকে ফল করছে। আজকে তোরা যখন এরপরে বিটেক করবি, তারপরে অনেকে এমটেক করবে, অনেকে এমবিএ করবে, করে বড় বড় পোস্টে চাকরি করবে, টেকনিক্যাল পার্টগুলো তো জানতেই হবে, সাউন্ড, সেখানে তো সাউন্ড হতেই হবে তোদের। বাট একটা এজের পরে, একটা টাইমের পরে যখন একটা প্রমোশন পাবি বা ম্যানেজারিয়াল পোস্টে যাবি, তখন কিন্তু ডিসিশন মেকিং করতে হবে।
এবং ডিসিশন মেকিং যখন করবি তখন কিন্তু কমার্স ইজ অলওয়েজ রিকোয়ার্ড, কমার্সের সাবজেক্টে নলেজ থাকতেই হবে। সুতরাং সেখানে গিয়ে ফিক্সড কস্ট কোনটা আর ভ্যারিয়েবল কস্ট কোনটা সেটা যদি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও না জানে, তাকে ওই পোস্টটা দেওয়াই হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? কারণ তার টু সাম এক্সটেন্ট নলেজ থাকতেই হবে। ইটস নট লাইক যে যারা মাস্টার থাকবে, বাট নলেজ শুড বি দেয়ার। ওকে, দেন ডাইরেক্ট ভালো কস্ট। লাগছে, খুব ভালো লাগছে, আপনি বলুন। অ্যাকচুয়ালি কার্তিক বলছি ম্যাম। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ডাইরেক্ট কস্ট হচ্ছে, ইট ইজ দ্যাট ডাইরেক্ট কস্টের, যেমন ফিক্সডটা বললাম না, ফিক্সডের মধ্যে দিয়ে তোরা বুঝতেই পড়ে গেছি এটা ফিক্সড, মানে এটা চেঞ্জ হবে না। ভ্যারিয়েবলের মধ্যে দিয়েও পড়ে বুঝে গেলি এটা ভ্যারি করবে অ্যাজ পার প্রোডাকশন। আর ডাইরেক্ট মানে এটা বুঝতে পারছি এটা ডাইরেক্টলি ইনভলভড উইথ দ্য প্রোডাকশন। এবার এই ব্যাপারটা কি সেটা একটু বুঝে নিতে হবে, কোনগুলো ডাইরেক্টলি, কোন কস্টগুলো তাহলে ডাইরেক্টলি ইনভলভ, কোন কস্টগুলো তার মানে কিছু ইনডাইরেক্ট কস্ট আছে, সেই জন্যই তো ডাইরেক্ট কস্টটা পড়ছি। যদি ইনডাইরেক্ট কস্ট না থাকতো তাহলে কস্ট বলে একটাই থাকতো, যদি ফিক্সড কিছু না থাকতো তাহলে ভ্যারিয়েবলও থাকতো না, তাই না? উল্টোটা কেন থাকে? সূর্য উদয় হয় বলেই তো অস্তটা যায়, উদয় না হলে অস্ত যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। ফিক্সড আছে বলেই ভ্যারিয়েবল আছে, ডাইরেক্ট আছে বলেই ইনডাইরেক্ট আছে, নাহলে তো শুধু কস্ট বলেই সাবজেক্ট ম্যাটারটা এখানে শেষ হয়ে যেত। এবার কোম্পানি কেন 4, 5, 6টা ভাগে ভাগ করে? কারণ এটার জন্য যে অ্যাকাউন্ট সেকশনে যারা চাকরি করে তাদের সুবিধের জন্য, তারা জিনিসটা ঠিক মতো করতে পারে। কারণ ফিক্সড কস্টটা হচ্ছে নর্মালি রেকারিং নয়, একবার ওয়ান্স ইউ হ্যাভ ডুইং, ব্যাস আর করতে হবে না। বাট ভ্যারিয়েবল কস্টগুলো কিন্তু ভ্যারি করবে। যেমন ধর আজকে আমাদের পার্সোনাল লাইফেও তোরা চিন্তা কর যে আজকে আমি ধর একটা ফ্ল্যাট কিনে নিয়েছি হয়তো 35 বছর বয়সে, সেই ফ্ল্যাটটাতেই হয়তো আছি। ওকে, নর্মালি মানে মানুষ যেটা করে, এখন যদিও লোকে চাকরির জন্য বাইরে টাইরে চলে যাচ্ছে, বাইরে গিয়েও সেখানে সে ফ্ল্যাট কিনে নিচ্ছে বা বাড়ি কিনে নিচ্ছে, তো সেটা একবার ওয়ান্স সে পারচেস করছে ওখানেই থাকছে। কিন্তু তারপরে তার যে প্রতিদিনের তার ডে টু ডে এক্সপেন্স, তার খাওয়া খরচা থেকে শুরু করে কনভেন্স এক্সপেন্স, কসমেটিক্স, জামা কাপড়, যা কিছু, এগুলো কিন্তু ভ্যারি করে ফ্রম টাইম টু টাইম। কারণ এগুলো আজকে এবছর ধর আমি বেশি টাকার কিনতে পারি, পরের বছরে কম টাকারও কিনতে পারি। এ মাসে আমি এত বেশি খাওয়ার পিছনে খরচা করলাম বা লাক্সারি রেস্টুরেন্টে বেশি গেলাম বা বাড়িতেই বেশি রান্না বান্না করলাম, তো কিন্তু পরের মাসে আবার সেটা নাও হতে পারে। সো ইট ভ্যারিস, সেই জন্য ওগুলো ভ্যারিয়েবল কস্ট। তো আমি যখন ধর কলেজে বেরোচ্ছি, দেখ একদম ফ্র্যাঙ্কলি বলছি, আজকে যত মানে বাড়ি এই যে বন্দি হয়ে আছি আমরা, আবার বাড়ি বন্দি হয়ে গেলাম, তো ন্যাচারালি দেখ যত আমরা রাস্তাঘাটে বেরোই, আমরা যখন একটু হলেও তো সাজগোজ করি প্রত্যেকেই, কারণ ছেলেরাও সচেতন, একটু হলেও সে ময়েশ্চারাইজার লাগিয়ে নিজেকে ফিটফাট করে বেরোচ্ছে। বাড়িতে থাকলে ঠিক আছে বাবা, 3 দিনে 1 দিন দিলাম, তাহলে খরচাটা তো কম হলো। ওই ময়েশ্চারাইজার যে তোর বাড়িতে ধর যদি নিভিয়ার ময়েশ্চারাইজার থাকে, তাহলে যেটা তোর 1 মাসে শেষ হতো সেটা দেখা যাবে 2 মাসে গিয়ে শেষ হবে প্যান্ডেমিকের জন্য। সো ডেফিনেটলি ইট ভ্যারিস, এটা ভ্যারি করছে। বাট তোর বাড়িটা যেটা কেনা হয়ে গেছে ওটা কিন্তু আর ভ্যারি করবে না, ওটা কিন্তু থেকেই গেল, ওটা তো একবার পারচেস করেই নিয়েছিস। ওকে, তো তেমনি ডাইরেক্ট কস্টটা হচ্ছে দ্য কস্ট হুইচ ইজ ডাইরেক্টলি রিলেটেড উইথ দ্য প্রজেক্ট। মানে প্রজেক্ট বলতে যে কাজটা হচ্ছে বা যে বিজনেসটা হচ্ছে তার কিরকম। যেমন ডাইরেক্ট কস্ট বলতে কোনগুলোকে বোঝায়? পার্টিকুলার প্রজেক্টটা করার জন্য, প্রজেক্টে যে প্রোডাকশনটা হচ্ছে তার জন্য যে র মেটেরিয়ালগুলো ডেলি বেসিসে লাগছে, তার জন্য যে স্কিল্ড আনস্কিল্ড লেবার আমরা রেখেছি তাদের যে টাকা লাগছে, বা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য প্রজেক্ট ম্যানেজারের যে খরচা, ইঞ্জিনিয়ারদের পেছনে যে খরচা, বা ওই মেটেরিয়ালগুলোকে প্রকিওর করার জন্য, প্রকিওর করার মানে সংগ্রহ করার জন্য যে খরচা, হ্যাঁ, যা যদি বাইরে থেকে নিয়ে আসিস কিছুকে, মানে এক্সপোর্ট বা ইম্পোর্ট যেগুলো থাকে না, তো যদি তোরা কিছু ইম্পোর্ট করিস তাহলে সেখানে কাস্টম ক্লিয়ারেন্স, তার পিছনে যে খরচা, মানে কন্টিনিউয়াসলি আমি অনেক সময় অনেক প্রোডাকশন করতে পারি তো যার র মেটেরিয়ালটা বিদেশ থেকে আনতে হয়, তো সেখানে সেই কাস্টম ক্লিয়ারেন্সের জন্য খরচা, বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি হলে তাহলে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বা কনস্ট্রাকশন লেবারের জন্য যে খরচা, সেগুলো কিন্তু ডাইরেক্টলি রিলেটেড উইথ দ্য প্রোডাকশন, ডাইরেক্টলি ইনভলভড উইথ দ্য প্রোডাকশন। সব সময়ই খরচাগুলো হতে থাকবে, এগুলো ডাইরেক্ট কস্ট। এবার তাহলে বলবি তাহলে ম্যাডাম ইনডাইরেক্ট কস্ট কোনগুলো? যেগুলো প্রোডাকশনের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচড, হোল দ্য ইয়ার সারা বছর ধরেই খরচা হচ্ছে, সেগুলো তো ডাইরেক্ট কস্ট। তাহলে ইনডাইরেক্ট কস্ট কোনগুলো সেটাই আবার বলবো আমি তোদের। ইনডাইরেক্ট কস্ট ডেফিনেটলি বুঝতে পারছিস যে হুইচ ইজ নট ডাইরেক্টলি ইনভলভ উইথ দ্য স্পেসিফিক টাস্ক অর প্রজেক্ট।
এবং ইট ক্যানট বি অ্যাকুরেটলি অ্যাট্রিবিউটেড টু আ স্পেসিফিক কস্ট সেন্টার। কেন কেন অ্যাকুরেটলি আমরা ওটাকে করতে পারি না? কারণ ইনডাইরেক্ট কস্ট মানে সব সময় তো ডাইরেক্টলি রিলেটেড না, মানে র মেটেরিয়াল বা স্কিল লেবার আনস্কিল লেবার যা লাগছে ওখানে, যা ইলেকট্রিসিটি বিল লাগছে, মোটামুটি আমরা মেজার করতে পারি এগুলো এগুলো খরচা হবেই। বাট এই ইনডাইরেক্ট কস্ট সেইগুলো যেগুলো আমরা মেজার করতে পারি না, বাট হঠাৎ হঠাৎ হয়ে যায় কোম্পানির প্রয়োজনে। কোম্পানি হঠাৎ করে প্রোডাকশন বাড়াতে চাইলো পার্টিকুলার পিরিয়ডে, হ্যাঁ, হয়তো একটা জিনিস এমন জিনিস প্রোডাকশন করছে যেটা শীতকালে বেশি লাগে বা গরমকালে বেশি লাগে, তখন ওই টাইমে প্রোডাকশনটা বাড়িয়ে দেবে। তো পার্টিকুলার টাইমে কোম্পানি তখন কি করবে, ওই এমপ্লয়ীদের বেশিক্ষণ ধরে আটকে রাখবে, তার জন্য তাদের এক্সট্রা মানে স্যালারি বা ওয়েজেস দিতে হবে, বা ধর লাঞ্চ ডিনার প্রোভাইড করতে হলো কারণ সারাদিন কাজ করছে, বা কনভেন্স দিয়ে দিতে হলো, রাত হয়ে যাচ্ছে বাড়ি পৌঁছে দিতে হবে। তো অল দ্য টাইম দে আর নট প্রোভাইডিং দ্যাট অ্যামাউন্ট, কোম্পানি ইজ নট প্রোভাইডিং, বাট পার্টিকুলার মানে দিনের জন্য ধর ওটা 15 days হতে পারে, 1 month হতে পারে, প্রোডাকশনটাকে বাড়াতে হলো বা প্রোডাকশনটাকে কমাতে হলো। মেনলি প্রোডাকশন বাড়াতে গেলে যে এক্সট্রা খরচাগুলো পড়ছে, র মেটেরিয়াল আনাতে হচ্ছে, র মেটেরিয়ালগুলো সে মানে ট্রান্সপোর্টেই আসুক, যাতে যেখানে করেই আসুক, সেগুলো আবার তো স্টোরিং করতে হবে। আমার যে আনস্কিল লেবাররা থাকবে তাদের দিয়ে তো আমি স্টোরিং করাবো, কিন্তু সেই পার্টিকুলার পিরিয়ডে এত বেশি র মেটেরিয়াল এলো যে আমার কোম্পানির যারা পেড এমপ্লয়ি তার থেকেও বেশি লাগছে, তা ফর দ্য টাইমিং আমাকে আরো 4 জনকে হায়ার করে তখন ওই কাজগুলো করিয়ে নিতে হবে। অল দ্য টাইম দে আর নট নিডেড, দ্যাট পিপল আর নট নিডেড, বাট সামটাইমস। যেমন বলে না আমাদের কলেজে দেখবি ফুল টাইম লেকচারার, পার্ট টাইম লেকচারার। ফুল টাইম লেকচারার মানে কিন্তু ডাইরেক্ট কস্ট, কারণ অল দ্য টাইম দে হ্যাভ টু পে টু দেম হু আর ফুল টাইম লেকচারার। বাট পার্ট টাইম লেকচারার যখন তারা ক্লাসটা নিচ্ছে তখন দে ক্যান বি পেড অ্যাট দ্য টাইম অফ মানে নেসেসিটি। যখন দরকার পড়ছে তখন তাদেরকে, ধর ক্লাসের লোডটা বেশি, তখন তাদেরকে পার্ট টাইমে যে 4টে ক্লাস এক্সট্রা নিয়ে নিন, আপনাকে এত টাকা দেওয়া হবে। বাট অল টাইম দে আর নট নিডেড। সো তাদের পিছনে যে খরচাটা কোম্পানি করলো সেটা ইনডাইরেক্ট কস্ট, আর যাদেরকে ফুল টাইম রেখে দিয়েছে সেটা ডাইরেক্ট কস্ট। প্রোডাকশনের ক্ষেত্রেও তাই, প্রোডাকশন যখন বাড়ছে এক্সট্রা যে র মেটেরিয়ালটা, এক্সট্রা যে লেবারটাকে নিয়োগ করা হচ্ছে সেটা ইনডাইরেক্ট কস্টের মধ্যে পড়বে। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? কেউ কিছু বুঝতে পারলি? Yes, ma'am. বোঝা গেল তো? তার মানে একটা জিনিস খুব ক্লিয়ার বুঝতে পারলি, এই যে 4th লাইন থেকে দেখ, ইনডাইরেক্ট কস্টের ডেফিনেশনটা 4th লাইন থেকে খুব ভালো দেয়া আছে। The indirect cost is the cost of services and materials required in support of the project or business effort that do not contribute directly to the permanent facility. Indirect cost হচ্ছে সেই কস্ট মানে সার্ভিস বা মেটেরিয়ালসের, যেটা নাকি একটা প্রজেক্টের সাপোর্টে আমরা করছি, যেটা নাকি সব সময় মানে পার্মানেন্ট ফেসিলিটি দিচ্ছে না। যেমন ধর ফর দ্য টাইমিং, ফর দ্য টাইম, 1 মিনিট একটু ওয়েট কর। ফর দ্য টাইম মানে এটা কেন পার্মানেন্ট ফ্যাসিলিটি দিচ্ছে না? দেখ আমি তোদের বললামই তো না যে এমপ্লয়িকে বেশিক্ষণ কাজ করাচ্ছে, এমপ্লয়িকে বেশিক্ষণ কাজ করাচ্ছে, তখন কিন্তু এমপ্লয়ীদের কিছু খাবার প্রোভাইড করতে হবে এক্সট্রা, কিন্তু অল দ্য টাইম তোকে এমপ্লয়িকে রাত পর্যন্ত রেখে দিচ্ছে না। তো এমপ্লয়িকে যখন রাত পর্যন্ত রেখে দিচ্ছে না তখন কিন্তু সেই খাবারটা তাকে প্রোভাইড করতে হচ্ছে না, তো পার্মানেন্ট ফেসিলিটি দিচ্ছে না। মাঝে মাঝে যখন দরকার পড়ছে দিচ্ছে। আবার এটাও হতে পারে যে কোনো কোনো কোম্পানিতে সবসময় ফেসিলিটি দেয়, সবসময় কনভেন্স এক্সপেন্স দিচ্ছে, সবসময় লাঞ্চ বা ডিনার কিছু একটা প্রোভাইড করছে পার্টিকুলার, মানে প্রত্যেক দিনই যেটা দিচ্ছে সেটা কিন্তু তখন ডাইরেক্ট কস্ট হয়ে যাবে, জানিস তো? তখন আর ইনডাইরেক্ট কস্ট হবে না। যদি পার্মানেন্ট ফেসিলিটি দেয় তাহলে ডাইরেক্ট কস্ট, আর যদি পার্মানেন্ট না দিয়ে অ্যাট দ্য টাইম অফ নেসেসিটি দেয় তাহলে সেটা ইনডাইরেক্ট কস্ট হবে। এটা বোঝা গেল? Yes, ma'am. Okay. Then next, sources of finance. Sources of finance. এই যে sources মানে কি রে, বাংলাটা কি? sources এর বাংলাটা বল। একটা মাধ্যম ম্যাম। sources মানে হচ্ছে উৎসমুখ। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। করতে হবে উৎস তো নয় উৎস। বা উদ্ভব ম্যাম।
হ্যাঁ, উৎসমুখ, যেমন ধর গঙ্গার উৎসমুখ কোনটা রে? গঙ্গোত্রী, তাই তো? যমুনার উৎসমুখ কোনটা? যমুনোত্রী, তাই তো? তো আয়েরও আমাদের যে ফান্ড, তার যে উৎসমুখ কিন্তু ডিফারেন্ট টাইপ, সোর্সেস অফ ফিন্যান্স কোম্পানি পাবে, সেটাকেই বলা হচ্ছে কোথা থেকে কোম্পানি জোগাড় করবে। ওকে, সেটা হচ্ছে সোর্সেস অফ ফিন্যান্স। তো সেটাই হচ্ছে আমি আজকে পড়াবো, মানে টাকা, মানে বিভিন্ন ভাবে কিন্তু কোম্পানি টাকা জোগাড় করে, জানিস তো? তার যে আয়ের উৎসমুখগুলো বিভিন্ন মুখ থেকে হয়। একটা মুখ থেকে যে শুধুমাত্র ওনারই টাকা দিয়ে বিজনেস করছে তা নয়, আমরা তো লোনও নেব বিভিন্ন ভাবে। তো কত ধরনের সোর্সেস, আমরা দুটো জানি, দেখ নর্মাল পিপল তো আমরা, তোরা টেকনিক্যাল পার্সন, তোরা জানিস দুটোই, একটা হচ্ছে আমরা ওনার যারা তারা কন্ট্রিবিউট করবো, আর একটা হচ্ছে ব্যাংক ট্যাঙ্ক থেকে বা কোনো জায়গা থেকে পার্টি কোনো লোকের থেকে লোন নেব। এটা আমি একটা ব্যাপারটা আমরা জানি, সবাই জানি। মানে এটা কিভাবে ভাগ, মানে একেবারে মেথডিক্যালি যখন বলা হবে তখন সেটা কিভাবে বলা হবে। তো ফান্ডস, এই ফিন্যান্স মানেই ফান্ড, ফান্ড মানেই টাকা, মানে মানি, ঠিক আছে? ফান্ডস কেন দরকার? ফান্ডস আর রিকোয়ার্ড কন্টিনিউয়াসলি ইন দ্য বিজনেস বিকজ so that the company can run smoothly, company can function properly. If the company does not have the sufficient fund, company cannot run smoothly. আজকে ধর আমরা, আমাদের যদি টাকা না থাকে তাহলে আমরা কি স্মুথলি আমাদের লাইফটাকে রান করাতে পারবো? মানে মিনিমাম যেটা রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে, মিনিমাম রিকোয়ারমেন্টের মধ্যে যেটা পড়ে সেগুলো কিন্তু আমাদের চাই, তাই না? ইয়েস ম্যাম। তো যেমন ধর, হ্যাঁ এটা ম্যান টু ম্যান, তোরা বলবি যে মানে ওটা ভ্যারি করে, হ্যাঁ ভ্যারি করে। কারুর 4 চাকার দরকার হয় কোথাও পৌঁছাতে গেলে, কারুর ওই বাসেও চলে যেতে পারে, কেউ অটোতে যায়, কেউ ওলায় যায়, বাট প্রত্যেকেরই তো মিনিমাম অ্যামাউন্ট অফ মানি লাগবে, তাই না? কেউ খাওয়া দাওয়াটা অনেক হাই লেভেলে করতে পারে, কেউ লো লেভেলে করতে পারে, বাট স্টিল যে যেভাবেই চালাক না কেন তার জন্যে কিন্তু তার সাফিসিয়েন্ট ফান্ড দরকার। যদি যদি না থাকে, দে ক্যানট রান দেয়ার ফ্যামিলি স্মুথলি। তাই কোম্পানির ক্ষেত্রেও তাই, কোম্পানির যদি সাফিসিয়েন্ট ফান্ড না থাকে, টাকা না থাকে, আয়ের উৎসমুখগুলো না কাজ করে, তাহলে কোম্পানি কিভাবে রান করবে? কোম্পানি যদি স্টেবল হয়ে যায়, কোম্পানির প্রচুর প্রফিট হবে, সেই প্রফিটটাকেই আবার রিইনভেস্ট করবে। প্রফিট থেকেও সমস্ত খরচ খরচা চালানোর পরেও ইভেন প্রফিটের মধ্যে যে লাভের অংশ, সেগুলো তো ওনার যারা তারা নেবে, নেওয়ার পরও টাকা পড়ে থাকে, সেটাকে আবার ইনভেস্ট করবে। সেটা একটা টাইমের পরে হয়, কিন্তু যতদিন না ওই জায়গাটায় পৌঁছচ্ছে যে কোম্পানি তার নিজের প্রফিট থেকেই আবার ইনভেস্ট করে আবার কোম্পানি নেক্সট প্রজেক্ট করতে পারছে, তার আগে তো তাকে লোন করতে হবে, বিভিন্ন উৎসমুখ থেকে তাকে লোন নিতে হবে কোম্পানিকে বাড়ানোর জন্য। সো দ্যাট কোম্পানি যদি সত্যি কোম্পানির প্রোডাক্টের চাহিদা বাড়ে, তখন তো আমাকে সেই সাপ্লাইটা দিতে হবে। এবং সাপ্লাইটা দিতে হবে মানে কি, কিভাবে সাপ্লাই দেবে? প্রোডাকশন করে, প্রোডাকশন করতে গেলে তো অনেক র মেটেরিয়াল, স্কিল আনস্কিল লেবার লাগবে। তো সেগুলো কি করে জোগাড় করবে যদি তার কাছে সাফিসিয়েন্ট ফান্ড না থাকে? সো সোর্সেস অফ ফিন্যান্সটা কিন্তু আমাদের জানতে হবে, কারণ এবং একটা ইঞ্জিনিয়ারকেও জানতে হবে, কারণ ইঞ্জিনিয়ার তো আলটিমেটলি প্রোডাকশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকবে, বা সার্ভিস ইন্ডাস্ট্রি, হোয়াট এভার ইট ইস। তাকে সেইটা যদি বাড়াতে হয়, তখন সে কোথা থেকে লোন নেবে? লোন নেওয়া মানে তো, লোন নেওয়া মানে এটা নয় যে লোনটা নিয়ে ফেলে রাখা, লোনটা আবার চোকাতেও হবে, শোধও করতে হবে। শোধটা কিভাবে করবো সেটাও সেই যখন প্রফিট হবে সেখান থেকেই করব। ওকে, সো সেইটাই আমি আজকে পড়াবো। তার জন্য একটা প্রথমে চার্ট রেখেছি। সোর্সেস অফ ফিন্যান্সের তিনটে, মানে তিন ভাবে আছে ক্লাসিফিকেশন অফ সোর্সেস অফ ফিন্যান্স আর সোর্সেস অফ ফান্ডস। একটা বেসিস অফ পিরিয়ড, একটা বেসিস অফ ওনারশিপ, একটা সোর্স অফ জেনারেশন। ওকে, তো এই বেসিস অফ পিরিয়ড যেটা, সেটা হচ্ছে সময়। ওকে, টাইম। তো এটা হচ্ছে একটা লং টার্ম, একটা মিডিয়াম টার্ম, একটা শর্ট টার্ম। একটা আর বেসিস অফ ওনারশিপ যেটা, সেটা ওনার্স ফান্ড আর বড়োয়ার্স ফান্ডস। বড়োয়ার মানে এখানে বড়োড ফান্ড লিখেছে, বড়োড ফান্ড, বড়োয়ার্সও হতে পারে, ইয়ার অ্যাপোস্ট্রফি এস, এটাও হতে পারে। আর সোর্সেস অফ জেনারেশন যেটা ইন্টারনাল সোর্সেস আর এক্সটার্নাল সোর্সেস। ফিন্যান্স মানে টাকা, টাকা আমরা বিভিন্নভাবে পাবো, কিন্তু এই যে এটা কোন কোন বেসিসে, সেটা আমি এখানে এই লিস্টটা দিয়ে রেখে দিয়েছি, পরের স্লাইড থেকে এটা একেবারে বলে দিয়েছি। দেখ, সোর্সেস অফ ফিন্যান্স অন দ্য বেসিস অফ টাইম পিরিয়ড, মানে আমি টাকাটা তিন ভাবে
মানে যদি পিরিয়ডের রেসপেক্ট আমি তিন ভাবে নিতে পারি, একটা লং টার্মে নিতে পারি, একটা মিডিয়াম টার্মে নিতে পারি, একটা শর্ট টার্মে নিতে পারি। লং টার্ম মানেই হচ্ছে মোর দ্যান 5 ইয়ার্স। আমি যখন লোন নেবো 5 বছরের বেশি সময় ধরে রিপেমেন্ট করব, সেটা লং টার্মের মধ্যে পড়বে। মিডিয়াম টার্ম হচ্ছে মোর দ্যান 1 ইয়ার, লেস দ্যান 5 ইয়ার্স। মানে মোর দ্যান 5 ইয়ার্সটা যেহেতু লং টার্ম, সেহেতু মিডিয়াম টার্মটা দেখ লেখা আছে এখানে মোর দ্যান 1 ইয়ার বাট লেস দ্যান 5 ইয়ার্স। আবার শর্ট টার্মটা হচ্ছে লেস দ্যান 1 ইয়ার। এটা এই কথাটা কি বোঝা গেল? এবার তারপরে বোঝাচ্ছি, শোনা যাচ্ছে? আর ইউ হ্যাঁ লিসনিং? ম্যাম। তুই তো একাই বলে যাচ্ছিস, বাকিরা কি ঘুমাচ্ছে ম্যাম নাকি? আছি আছি ম্যাম। আচ্ছা, না ম্যাম, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছিস, আচ্ছা। যখন বোর ফিল করবি বলবি, তখন ম্যাম আপনি ইন্টারাকশন। একটা কথা বললেন যে কোম্পানি আমাদের যে লোন নেবে, ধরুন এমন কোনো জায়গায় হ্যাঁ, হলো যে কোম্পানি হ্যাঁ, টাকাটা মার্কেটে ইনভেস্ট করা আছে, হ্যাঁ। এবার হ্যাঁ, ধরুন ব্যাপারটা হচ্ছে এরকম যে কোম্পানি টাকাটা ইনভেস্ট করা আছে, ও জানে যে আমার ওখান থেকে একটা প্রফিটের রেশিও আসবে। ও ওইটার বেসিসে ও আবার নেক্সট প্রজেক্টটা স্টার্ট করার জন্য লোন নিল, কিন্তু ম্যাম দেখা গেল একদম। যখন মার্কেটে হুম, ও যখন জিনিসটা সেল করতে গেলো না কিছু, তখন ওর ম্যাম লস হলো। তখন ওর যে এই লোন যেটা ও নিল, সেটা ওর হুম। একটা এক্সট্রা বার্ডেন হয়ে গেল, ওদিকে ওর লসটাও হয়ে গেল। ম্যাম ওটা কিভাবে রিকভার বা কিছু করতে পারে যদি একটুখানি ভেরি ইনফরমেশন গুড, দিতেন। ভেরি গুড, খুব ভালো কথা। সব নেগেটিভ, এটা অনেকে বলবে নেগেটিভ থিঙ্কিং, বাট নেগেটিভ থিঙ্কিং না। আমাদের বিজনেস করতে গেলে এই অ্যাপ্রোচটা থাকা উচিত, আমাদের আগে থেকে সব জানা উচিত। হ্যাঁ, দেখ, কথাটা তুই একদম ঠিক বলেছিস। এখন আজকে তুই এবার আরেকটা তোকে এক্সাম্পল দিস, ভালো এক্সাম্পল দিয়েছিস। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধর আজকে আমি 30 বছর বয়সে ভালো একটা চাকরি করছি, তো করে আমি কি করলাম, একটা অনেক ছেলে তো কেনে, তোরা নিজেরাও জানিস তোদের আশপাশে, 30 বছর বয়সে একটা 30 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট বুক করে ফেললো, কিসের আশায়? তার চাকরিটা থাকবে, স্টেট ব্যাংকে গিয়ে বলেছে বা এইচডিএফসি ব্যাংকে গিয়ে বলেছে, তার সব মানে স্যালারি রিসিপ্ট ফিসিপ্ট দেখিয়েছে, দেখিয়ে বলেছে যে আমি লোন নেবো, বাড়ি কিনবো, এবং ব্যাংকও লোন দিয়ে দিয়েছে, তুমি 20 বছর ধরে লোন শোধ করবে। তো হতে পারে তো 5 বছর পরে তো চাকরিটাই থাকবে না, সে লোনটা শোধ করবে কি করে? অবশ্যই তুই ম্যাম, যেটা বললি, অবশ্যই। হ্যাঁ, তাহলে এবার সে কোন আশায় তাহলে গেল? প্রশ্নটা তোর অবশ্যই ম্যাম। এইখানেই, তাই তো? ইয়েস সেই ম্যাম, একই একদম। প্রশ্ন তোর সঙ্গে টালি, এইখানেই প্রশ্ন, এক্স্যাক্টলি ওইটাই তো। এটা তো দুটো জিনিসের উপর তো আমার তার ডিপেন্ড করছে। একটা তার হচ্ছে এই জায়গা, খুব ভালো জায়গাটাই কোয়েশ্চেনটা করেছিস। একটা হচ্ছে তার, সে মানে তার পজিটিভ পয়েন্টটা, যে ইয়েস আই হ্যাভ দ্য জব, সেটা ভেবেই কিন্তু লোনটা নিয়েছে। একটা 30 বছরের ছেলে যখন তার জিরো, মানে শূন্য ব্যাংক ব্যালেন্স, প্রায় প্রায় শূন্য ব্যাংক ব্যালেন্স, সে 30 লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে ফেলছে, সে কতটা রিস্ক নিয়ে ফ্ল্যাটটা কিনছে বলতো? সে তো জানে যদি 5 বছর কেন, 1 বছর পরে যদি চাকরিটা থাকে, চাকরিটা না থাকে, সে টাকাটা শোধ করতে পারবে না, অথচ ফ্ল্যাটটা সে বসবাস হতে শুরুও করে দিয়েছে। তখন ম্যাম ওটা ম্যাম মর্টগেজ ম্যাম হয়ে হয়ে যাবে। সেটা তো সে ব্যাংকের ব্যাপার, কিন্তু দেখ একটা জিনিস তুই চিন্তা কর, সে তো মর্টগেজ হয়ে বিক্রি হয়ে যাবে। এবার তুই চিন্তা কর, তো ছেলেটা তো তাহলে কিসে, সে কিন্তু সেটা ভেবে তো দেয়নি। সে কিন্তু তার মানে তার সেই কনফিডেন্স লেভেল আছে, তার রিস্ক টেকিং এবিলিটি আছে। সে জানে আজকে যদি আমার চাকরিটা চলেও যায়, আমি আর একটা চাকরি পাবো। এবং তুই এরপরেও হতে পারে, তুই তারপরেও বলছিস তারপরেও সে না পেতে পারে বা পায় না, তাহলে তার তাহলে অবশ্যই। তার তাহলে তার এফিসিয়েন্সি ছিল না। এফিসিয়েন্সি বলতে শুধুমাত্র তোর নলেজ থাকলেই হবে না। শুড, মানে আমি তোদের একদম ফ্র্যাঙ্কলি বলছি, তোদের ভার্সেটাইল হতে হবে। একটা ছেলে শুধু যদি পড়াশোনায় ভালো হয়, মানে আমার ছেলেও আমার বাড়িতে বসে আছে, আমি আমার ছেলেকেও বলি, শুধু পড়াশোনায় ভালো হলো আর ভালো একটা ইন্টারভিউ দিয়ে ভালো একটা চাকরি ক্র্যাক করে আর ভালো একটা চাকরিতে জয়েন করে গেল, সে যদি ভাবে আমার চাকরিটা থেকে যাবে, তা কিন্তু নয়। তাকে বহুমুখী ক্ষমতা, মানে তার মধ্যে ভার্সিটাইলিটি থাকতে হবে। মানে সে শুধুমাত্র নলেজেবল হলে হবে না, তাকে ডিসিপ্লিন হতে হবে, পাংচুয়াল হতে হবে, রেডি টু ওয়ার্ক, অ্যাকসেপ্ট টু চ্যালেঞ্জ, অ্যাকসেপ্ট টু টেক চ্যালেঞ্জ। মানে অনেকে দেখবি খুব নলেজেবল হয়, খুব মহাপণ্ডিত হয়, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে কাজ করতে পারে না, কেন বলতো? পাংচুয়ালিটির অভাব, ডিসিপ্লিনের অভাব। ভগবান তাকে বুদ্ধিটা দিয়ে পাঠিয়েছে, সে ভালো ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে, কিন্তু পাংচুয়াল না। 10টায় বললে 12টায় আসে, 12টায় বললে 2টোয় আসে। যদি বা এসে পৌঁছে ইচ্ছে হলে, ধর আমি বলছি তোকে, আমি মনে করলাম কলেজে গেলাম ঠিক টাইমে, 10টাতে বলেছি, 10টায় পৌঁছলাম, গিয়ে একটাও ক্লাস নিচ্ছি না, আড্ডা মারছি, তাহলে কি আমাকে কোম্পানি রাখবে?
তাহলে না ম্যাম। অ্যাপার্ট হ্যাভিং মানে আমার নলেজ আছে, আমার ডিগ্রি আছে, তাও আমাকে কোম্পানি রাখবে না। তাহলে আমার কি দরকার? পাংচুয়ালিটি দরকার, ডিসিপ্লিন, এই নেচারগুলো প্রত্যেকটা তারপর তো রেডি টু অ্যাকসেপ্ট এনি চ্যালেঞ্জ, রিস্ক টেকিং অ্যাটিটিউড, ক্রিয়েটিভিটি, হ্যাভ আ ভ্যারাইট মানে সোর্সেস অফ নলেজ, মানে প্রচুর ওয়াইড রেঞ্জ অফ নলেজ থাকা উচিত, ফরসাইটনেস থাকা উচিত, দূরদর্শিতা থাকা উচিত। যাদের মধ্যে এগুলো থাকবে তারা কোথাও না কোথাও গিয়ে ডুবলে উঠে যাবে। যদি আমি ভালো সাঁতারটা কাটতে জানি না, তাহলে আমি কিন্তু ডুবতে ডুবতেও আবার উঠে পড়ে সাঁতার কেটে পাড়ে পৌঁছে যাবই। এটা যদি সবাই ভাবে যে আমি আজকে একটা 5 লাখ টাকার কি 6 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি 3 বছরের লোন নিয়ে, হতে পারে কাল চাকরিটা নেই, তাহলে কি হবে? গাড়িটাও তো যাবে আমার, ওটা তো ভালো, তার সেই কনফিডেন্স লেভেল থাকা উচিত। বিজনেস যেটা হ্যাঁ, করছে, বা তুই যেটা ধরুন বলছিস আমরা একটা যদি এখন নর্মাল এই সিচুয়েশন ধরুন ভাবি, আমরা ধরুন এই আমাদের লকডাউনে মানে যে লকডাউনটা আমাদের কিছুদিন আগে হয়ে গেল, সেই হ্যাঁ, সময় তারপরে যে আমাদের যে এটা যে খুলে দিল, তারপরে সবাই ভেবেছিল যে পরিস্থিতিটা অনেকটা শিথিল বা অনেকটা কিছু হয়ে গেছে। তখন ম্যাম অনেকে ধরুন যা গাড়িটা ইএমআই তে কিনেছে বা চাকরির ভিত্তিতে, যে আমার একটা চাকরি আছে সেই স্টেপে একটা গাড়ি কিনলাম, তারপরে যে ম্যাম এই যে একটা আবার যে একটা লকডাউন বা আবার যে এই লকডাউনে যে ম্যাম পরিস্থিতি ম্যাম, এটার জন্য তো ওদের ম্যাম অনেকটা এফেক্ট ম্যাম হলো না। এক্স্যাক্টলি, তুই খুব ভালো কথা বলেছিস। এই পয়েন্টটা আমি আসতাম, কিন্তু দেখ আমরা সব জানি, আমরা জীবনে মানে আমরা নলেজেবল হতে পারি, আমরা অনেক কিছু হতে পারি, আমরা পাংচুয়াল হতে পারি, আমরা ডিসিপ্লিন হতে পারি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্যাপাসিটিও আমাদের মধ্যে থাকতে পারে। কিন্তু এই কোভিড এর মতো সিচুয়েশনকে ট্যাকেল করার জন্য যে ক্যাপাবিলিটি থাকার দরকার, সেই ক্যাপাবিলিটি কিন্তু আছে কি নেই সেটা আমাদের তো আগে কোনোদিন টেস্টই হয়নি, আমরা প্রথম এটা ফেস করছি। এটা তো দেখ আমার মানে আমার কাকিমা চলে গেলেন লাস্ট ইয়ারে, ওনার 76 না 77 বছর বয়স হয়েছিল, উনি এই জিনিস দেখেননি। তো এটা তো একটা এই যে মানে যশ যশ বল আমপান বল ওগুলো তো তাও ছেড়ে দে, কিন্তু এই কোভিড মানে একদম আমাদের শিক্ষা দিয়ে চলে গেছে কি হতে পারে আর কি না হতে পারে। মানে তোদের জেনারেশন কিন্তু সবসময় কনসাস থাকবে, আজকে কোভিড এসছে কালকে কি আসবে আমি তো জানি না। তোরা তো এই বয়সে একটা বিরাট বড় শিক্ষা পেয়ে গেলি। আমরা যেমন কি ভাবতাম যে আমার যদি যোগ্যতা ঠিক মতো না থাকে, আমি যদি ডিসিপ্লিন না হই, আমি যদি পাংচুয়াল না হই, আমার যদি মানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্ষমতা না থাকে, তাহলে আমি হেরে যাব। কিন্তু তোরা আরো কিছু ভাববি যে এমন কিছু পরিস্থিতি আসতে পারে সব ক্ষমতা থাকা সত্ত্বেও আমি সেটাকে বাইপাস করতে না পারি। সেটা যেমন কোভিড, সত্যি তো চাইলেও আমি কলেজে গিয়ে স্টুডেন্টদের পড়াতে পারছি না। হ্যাঁ, কিন্তু তা বলে কি পুরোটাই খারাপ? পুরোটা কিন্তু খারাপ না, দেখ এর মধ্যে কিছু আশীর্বাদ কিন্তু ঢুকে আছে। কোন আশীর্বাদটা ঢুকে আছে রে? ব্লেসিংস ইন ডিসগাইজ বলা হয় যাকে। ম্যাম এই দেখুন ম্যাম, আমরা যেই আমাদের অফলাইন হলে আমরা যে এই যে আমরা যে প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো স্যার আমাদের যেগুলো ডায়াগ্রাম বা ভিডিও মাধ্যমে দেখাচ্ছে, সেগুলো আমরা অফলাইন হলে ম্যাম দেখতে পারতাম না। এই যে পিপিটি টার্মে যে আপনি আমাদের বোঝাচ্ছেন বা কিছু, এগুলো আমরা যে রিয়েলাইজ করতে পারতাম না। এক্স্যাক্টলি, মানে অনলাইন জায়গাটা মানে এটা তো অন্যান্য দেশে অনেক আগে এগিয়ে গেছে, অনলাইনে পড়াশোনা হয় জানিস তো। আমাদের দেশেই শুধু অফলাইনে পড়াশোনা হতো, কমপ্লিট অফলাইন। তো এইটা অনলাইন সিস্টেমটার জন্য আমরা তো অনেক মানে মানে টেক ফ্রেন্ডলি হয়েছি। আজকে আমার কাছে পিপিটি স্লাইড ধরে পড়ানো খুব একটা ডিফিকাল্ট লাগছে না। আমি বলছি না আমি তোদের মতো অত মানে খুব আই এম ভেরি মাচ কম্পিটেন্ট, বাট অতটাও কঠিন লাগছে না যেটা 2020 সালে যখন শুরু করেছিলাম লাগতো। তখন তো প্রতি 2 মিনিট অন্তর মানে আমি জানি না তোরা ক্লাস করেছিস কিনা, প্রতি 2 মিনিট অন্তর আমার ছেলেকে ডাকতাম, এই এখানে বেরিয়ে গেল ওখানে ঢুকে গেল, এই স্ক্রিনশট তুলতে পারছি না, মানে কিছুই করতে পারছি না। তো আজকে কিন্তু আমার কাছে কোনো ব্যাপারই না, আমি জানি আই ক্যান ডু। যদি আমার ফোন হ্যাং করে, মাঝে মাঝে ফোন হ্যাং করছে সেটা আলাদা, বা আমার নেটওয়ার্ক সমস্যা করছে আলাদা, আদারওয়াইজ আমি এটুকু পারছি। তাহলে দেখ আমি যেমন কিছু হারিয়েছি আবার কিছু শিখলাম, সবকিছুর মধ্যেই কিন্তু একটা আশীর্বাদ থাকে। এবং অনলাইনে দেখ এখন এই যে অনলাইনে বলছে না এডুকেশন সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে, কিচ্ছু রাখছে না, এটা ভুল কথা বলছে। ভুল কথা বলছে, কোয়েশ্চেনটাকে এমন করে দেওয়া হোক, তোকে অনলাইন করে দেওয়া হলো, তুই কোয়েশ্চেনের আনসার দিতে পারবি না। আমি তো বলছি আমার সাবজেক্টটাকে আমি এমন কোয়েশ্চেন করবো, তুই খোঁজ তো গুগল সার্চ করে। আমি যদি টিচার, আমি যদি নলেজেবল হই, আমার যদি ইচ্ছা থাকে স্টুডেন্টকে কিছু শেখানোর, আমি শিখিয়ে নেবো প্রথমে, ডেফিনেটলি শেখানোটা আমার উচিত। না শিখিয়ে কতগুলো কোয়েশ্চেন ধরিয়ে দেওয়াটা কোনো কাজের কথা না। আই হ্যাভ টু ফার্স্ট টিচ মাই স্টুডেন্টস। আমি স্টুডেন্টকে শেখাবো, শেখানোর পর আমি এমন কোয়েশ্চেন ফেলবো যে স্টুডেন্ট চাইলেও সেখান থেকে আনসার খুঁজে পাবে না, অনলাইনে হলেও আনসার খুঁজে পাবে না। তাকে কিছু পড়াশোনা অন্তত করতে হবে, তবে সে প্রশ্নের উত্তর দিতে পারবে।
অনলাইনেও কিন্তু এডুকেশন সিস্টেমটাকে সেই জায়গায় নিয়ে যাওয়া যায়। হয়তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, কিন্তু হবে, তোরা দেখবি। আজকে অনলাইন মানেই লোকে ভাবে ও তো টুকে টুকে পরীক্ষা দিয়ে দেবো, ঠিক আছে, ওর থেকে তার থেকে একটা গ্রুপ তৈরি করলাম, ডোন্ট মাইন্ড, আমি তাও বলছি তোদের, এটা কিন্তু থাকবে না বেশি দিন। কারণ অনলাইন সিস্টেমটা কিন্তু আমাদের কাছে একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। অনেক স্টুডেন্ট অনেক দূর থেকে এসে পড়াশোনা করতে পারে না, অনলাইন বলে তারা কিন্তু সেগুলো পড়তে পারছে, জানতে পারছে। অনলাইন এডুকেশন সিস্টেমের জন্য অনেক অনেক ভালো ডিগ্রি নিয়ে নিচ্ছে। অনলাইনে যে ম্যাম এই বিদেশ যে থেকে জব তো ক্যান্ডিডেট যারা আমাদের সঙ্গে আছে ম্যাম, তারাও অনেক ম্যাম পাচ্ছে, অনেক সুবিধা হচ্ছে। অনেক পাচ্ছে। এবার তুই দেখ না, অনলাইনে তো বিদেশ থেকে অনেক অনেক ডিগ্রি পাচ্ছে। আমি ইন্ডিয়ায় বসে আমাকে বিদেশ যাওয়ার দরকার নেই, বা এখানে বসে একটা মানে অনলাইনে আমি একটা ডিগ্রি নিয়ে নিতে পারবো, এতগুলো ডিগ্রি নিয়ে নিতে পারবো চাইলে, যদি আমার কিছু টাকা থাকে। তাহলে এগুলো তো সুবিধা, এগুলো তো আশীর্বাদ। এবার অনলাইনে একটাই হচ্ছে যে অনেক সময় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ডাক্তার, সিভিল ইঞ্জিনিয়ার, এদের কিছু প্র্যাকটিক্যাল যে গুলো আছে সেগুলো একটু সমস্যা হয়। সেগুলোর জন্য মাঝে মাঝে দেখ, যখন মোটামুটি কোভিড ফ্রিও হয়ে যাবে, তখনও কিন্তু ওই সপ্তাহে 2 দিন 3 দিন করে যদি মানে দেখবি সিস্টেমটা ওরকমই হয়তো থাকবে, 3 দিন অফলাইন 3 দিন অনলাইন। কারণ অনলাইনে অনেক সুবিধাও আমরা পেয়ে গেছি, তো অনলাইনে অনেক সুবিধা আছে, এটাও ঠিক। তো এটা তুই যেটা বলছিস যে কোভিড তো একেবারে ম্যাক্সিমাম আমাদের শিক্ষা দিয়ে দিয়েছে। কিন্তু এছাড়া এই যে তুই পড়লি, এটা বিজনেস যেখান থেকে শুরু হয়েছিল, বিজনেস যে প্রফিট করবি ম্যাডাম, তার তো কোনো মানে নেই। এদিকে তো লোন নিয়ে বসে আছে, তো প্রোডাকশন করলো অথচ বিক্রি হলো না, প্রফিট হলো না, তাহলে টাকাটাও শোধ করবে কি করে? দেখ, ইন দ্যাট কেস সত্যি তো টাকা শোধ করতে পারবে না। তখন তার যা সম্পত্তি থাকবে, মানে যে সে তো ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল, সব ইনফ্রাস্ট্রাকচার বিক্রি করে তখন ম্যাম তখন ওটা না লোন করেও শোধ সে করতে হবে। এটা করতে পারে, সে যদি আবার রিস্ক নিয়ে যদি দেখে মার্কেটটা আবার আপ হয়েছে, সে যদি ধরুন হুম। নতুন করে, সে ধরুন একটা সাপোজ ধরুন একটা বিয়ারিং বানাচ্ছিল, সে এবার ধরুন কোনো কোনো নতুন কিছু যদি বানায়, ঠিক আছে, ধরুন বিয়ারিং না বানিয়ে সে যদি একদম পুলি বা এক্সেল বা অন্য কিছু বানিয়ে যদি দেখে যে সেটার মার্কেটটা যদি সে ধরতে পারে, করে যদি আগের লসে যদি রিকভার করতে পারে, সেভাবে তো করা ম্যাম যেতে পারে। একদম একদম ইউ আর রাইট, যে একটা প্রোডাক্ট থেকে আর একটা প্রোডাক্টে শিফট করে গেল, তাই তো তুই বলছিস হ্যাঁ যেটা। ম্যাম, সুইচ করে গেল সে ম্যাম, আরেকবার হুম, রিস্ক নিয়ে দেখলো, মানে সে আগের বার যেহেতু মানে অতটা বিজনেস নিয়ে ম্যাম অতটা ক্যাপাবিলিটি ছিল না যে আমি প্রফিট করতে পারবো কিনা, বা মার্কেটে অতটা ভালো জানতো না, সে পরের বার ম্যাম নিজের রিস্ক নিয়ে বা ব্যাংকের লোন নিয়ে ম্যাম যদি আগেরটা যদি রিকভার করতে পারে, সেভাবে তো করা যেতে পারে। একদম আগেরটা লস একদম ঠিক খেয়েছি বলে বলেছিস। এটা ধরুন ম্যাম অল্প লাভে ধরুন ছাড়লো, দিয়ে পরেরটা আবার হুম, প্রফিট করে ম্যাম মার্জিনটা তুলে নিল। একদম একদম, দিস ইজ আ পজিটিভ অ্যাপ্রোচ। একদম একদম ঠিক কথা বলেছিস। কারণ আমি যদি হারার আগে হেরে গিয়ে বসে থাকি, তাহলে তো আর মানে সবেতেই যদি ভাবি বাবা আমার চাকরি থাকবে কিনা, তাহলে আমি কি করে লোন নিয়ে ফ্ল্যাট কিনবো, বাবা আমার চাকরি থাকবে কিনা, তাহলে আমি কি করে গাড়ি কিনবো। তো কিন্তু তো লোকে কিনে যাচ্ছে, তুই দেখ না, এত 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 কমপ্লেক্স তৈরি হচ্ছে, এত এত ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো লোকে তো কিনে যাচ্ছে, লোন নিয়ে কিনে যাচ্ছে, গাড়ি বাড়ি এত যে বিক্রি হচ্ছে। কারণ এবং যত এইসব লোন নিয়ে কেনাকাটা হচ্ছে না, তত কিন্তু ফিনান্সিয়ালি মানে ইকোনমিক্যালি আমাদের দেশ এনরিচড হচ্ছে। লোন যত বাড়বে, ম্যাম লোন কারণ এই এখানে ট্যাক্স 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 পাচ্ছে ম্যাম সরকার, যে কটা ম্যাম ফ্ল্যাট হচ্ছে সে কটা পার ফ্ল্যাটের ওই যে অনুতাপে ম্যাম সরকার ট্যাক্স পাচ্ছে ম্যাম। শুধু তাই না, তো ব্যাংকিং বিজনেস বাড়ছে। ব্যাংক তো লোন তোকে মুখ দেখে দিচ্ছে না। ব্যাংক যেমন তোকে 10 লক্ষ টাকা লোন দিচ্ছে বাড়ি কেনার জন্য, তোকে তো 12% সুদও নিয়ে নিচ্ছে। তো ব্যাংকিং বিজনেসটা তো বাড়ছে। আগে ব্যাংকের এত রমরমা ছিল না, ব্যাংকের এত ওয়েলথ ছিল না, এত সম্পদ ছিল না, এত ক্যাপিটাল ছিল না। এখন ব্যাংকের প্রচুর ক্যাপিটাল, কেন? এই লোন দিয়ে। যে ব্যাংকের লোন দেয় বেশি, সেই ব্যাংক বেশি সাফল্য লাভ করছে, জানিস তো। ম্যাম আগে ব্যাংকে গেলে 21 এজের কমে ম্যাম লোন দিত না, এখন ব্যাংকে ম্যাম 18+ ম্যাম কিছু ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারলেই ম্যাম লোন দিয়ে দিচ্ছে ব্যাংক, এখন ম্যাম কিছু মর্টগেজ হলে কিছু ম্যাম চায় না। তাহলে চিন্তা কর, কেন? কারণ জানে চার, যদি ওরা একটা হিসেব করে যে 25% যদি ফেলিওর হয়, 75% ফেলিওর হবে না। আর 25% ফেলিওরের কেসটা আমরা দেখে নেবো। আমি যদি 25%, 25% ছেলে মেয়ে ফেলও করে, মানে লোকজন, তাহলে এই 75%কে দিয়ে সেই টাকাটা যদি উঠিয়ে নিতে পারি, যারা ফেল করবে না, তো সেখান থেকেও আমি লাভ করে বেরিয়ে যাব। আর এই 25% তো রইলই টাকা চাপ দিয়ে বার করার জন্য। সেটাও ব্যাংক জানে কিভাবে চাপ দিয়ে কারোর থেকে টাকা বার করতে হয়। ম্যাম তো ব্যাংক যে যত, এই যে আমাদের সেভিংস বা কারেন্টের অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট গুলো দেয়, তো এইখান থেকেই তো ম্যাম আমাদের। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। তো আর টাকা বসে বসে ডিম পারে না,
যে আমি টাকা রাখলাম, টাকাটা ডিম পারলো, তারপর সেখান থেকে আমাকে ম্যাম 108 টাকা আমাদের দিয়ে যে দিল। সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে যে বেশি ইন্টারেস্ট বা রেটটা যে কম, ওটা তো হ্যাঁ আমাদের এই তো ম্যাম সেভিংস অ্যাকাউন্টের টাকাগুলোই ম্যাম লোন খাটিয়ে তবেই না ব্যাংক ম্যাম আমাদের এত টাকা হ্যাঁ ইন্টারেস্ট হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখন যেহেতু আরো কমে যাচ্ছে, কারণ যেহেতু তোর ইকোনমি অবস্থাটা খারাপ হচ্ছে, কারণ মানুষ তো অত লোন নিচ্ছে না, তাহলে ব্যাংকিং বিজনেস গুলো তো অত রমরম করে চলছিল না, মধ্যিখানে একটু লোন ফোন গুলো নেওয়া কমে গেছিল, কারণ মানুষের চাকরিটাই টলমলো ছিল। এই কোভিডটাকে প্রথম দিকে তো মানুষ মানে এসেছে, দেখ আজকে আমার কোভিড চতুর্দিকে, অমিক্রন চতুর্দিকে ছড়িয়ে গেছে, প্রতি দুজনে নাকি বলছে একজনের অমিক্রন হয়েছে। তো আমারও তো গলার প্রচন্ড সমস্যা ছিল, আজকে হয়তো আমি কাশছি না, কিন্তু আমার 2-3 দিন ধরে প্রচন্ড মানে কাশি হয়েছিল, কাশি মানে কি মানে আমি কথাই বলতে পারছিলাম না। আজকে হয়তো এখনো আছে, ঠিক আছে, অনেকক্ষণ কথা বললে বা জোরে কথা বলতে পারছি না। দেখ আমার গলাটা একটু আসছে, যতটা আমি জোরে কথা বলতে পারি ততটা জোরে আসছে না। তো এটা ধর হতে পারে, মানে যে এটা এই যে এত বেশি মানে প্রবলেমের মধ্যে আমি বলছি অমিক্রন তো এত হচ্ছে এত কিছু, কিন্তু তারপরেও কি আমরা আমরা তো সোজা হয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমরা এতেও অ্যাকাস্টমড হয়ে যাচ্ছি। প্রথমে কোভিড যে ভয়টা আমাদের মধ্যে, কোভিডে আমরা যে ভয়টা পেয়েছিলাম, এখন কিন্তু অতটা ভয় আর পাচ্ছি না, আমরা ফ্যাক্টটাকে জানি। কারণ লোকে বলছে যে লোকে পাত্তা দিচ্ছে না, লোকে পাত্তা দিচ্ছে না তা নয়, লোকে অ্যাকাস্টমড হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে এই যুদ্ধটার সঙ্গে, যুদ্ধ করতে করতে লোকে জানে এটা নিয়েই আমাদের চলতে হবে, ইট ইস আ পার্ট অফ আওয়ার লাইফ, এটা জেনে গেছে। 20 সালে তোরা চিন্তা কর না, 20 সালে মার্চে যখন বন্ধ হলো কলেজ, তখন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে কারুর বাড়িতে একটা কোভিড হলে আমরা ভাবতাম কি হবে, মানে ভয় ভয় থাকতাম, একটা আতঙ্ক। এখন দেখ, এখন মানুষের সেই আতঙ্কটা কিন্তু নেই। তা বলে কি ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে, কিন্তু আতঙ্কটা কেন কেটে গেছে? বিকজ উই আর অ্যাকাস্টম টু দিস টাইপ অফ যুদ্ধ, ওয়ার। এই যে ওয়ারের সঙ্গে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলোর সঙ্গে আমরা অ্যাকাস্টম হয়ে যাচ্ছি। আমফান এলো, যশ এলো, এবার একটা কি আসবে দেখবি, আমাদের খুব একটা আমাদের রিয়াকশন হবে না, ও তো আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে, ক্ষতি হলে হবে, কি আর করা যাবে, মানে এইরকম মানে যে এই কোভিডটাও তাই। আজকে দেখ অমিক্রন তো সত্যি মানে অনেক বেশি পরিমাণে কিন্তু মানে কোভিডের থেকেও বেশি হয়ে গেছে, কিন্তু মানুষ কি অত ভয় পাচ্ছে? কারণ ম্যাম মানুষের এটা তো ভিতরে ঠিক, যে কোভিড এর জন্য আমাদের অনেক ম্যাম যারা ম্যাম ওই যে ছোটখাটো জামা কাপড়ের স্টল ছিল বা যারা মানে ঘরে জামা হুম, কাপড় বানাতো তারা ম্যাম অনেক হেল্পফুল হয়েছে ম্যাম, এই যে কালারফুল মাস্ক বা কিছু ওরা হুম, বানাচ্ছে ম্যাম, এখানে ওরা একটা হুম, একটা প্রচুর, নিউ ম্যাম একদম একদম এন্টারপ্রেনিউয়ার হিসাবে ম্যাম মার্কেটে এসছে। একদম। হোম প্রিন্ট যেটা মেশো, মেশো তো হোম প্রেনিওরের থ্রু দিয়েই বিক্রি করছে, যত হাউস ওয়াইফরাই করছে। এই প্যান্ডেমিকের জন্য এগুলো তো দাঁড়িয়ে এতগুলো মানে সার্ভিস ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেল, সুইগি, জোম্যাটো, ফার্মেসি, মেশো, তুই বল না, এতগুলো মানে সার্ভিস ইন্ডাস্ট্রি সব দাঁড়িয়ে গেল, প্রচুর হোম প্রি ওনার তৈরি হয়ে গেছে। সব জিনিসেরই কার্ডসও যেমন আছে, ব্লেসিংসও আছে, বাট ব্লেসিংসটা কি হয়, আমাদের ভাবতে একটু টাইম লাগায়, সেটাই হয়েছে। তুই প্রশ্নটা কি করেছিস, সে কি করে ওয়ে আউট করবে যদি সে লস হয়ে যায়? লস তো হতেই পারে, বাট ওটা কত পার্সেন্ট কেসে হয়? 25% লোকের কেসে হবে। সবাই যখন ইঞ্জিনিয়ার হয়, কেউ কি ভাবে যদি আমি, এ বাবা আমি তো 3 বছর ধরে পড়বো, 3 লক্ষ টাকা তো খরচা করব, করার পর যদি আমি ফেল করে যাই তাহলে কি হবে? তাহলে তো পড়তেই আসতে পারবে না লোকে। বিটেক পড়তে গিয়ে 4 লক্ষ টাকা, এমবিএ পড়তে যা 6 লক্ষ টাকা। তো বা মানে মানে যখন সে কোর্সটা শুরু করলো, তখনই যদি সে ভাবে আমি এমবিএটা পড়বো, 6 লক্ষ টাকা খরচা করবো, তারপর যদি চাকরি না পাই কি হবে? তাহলে লস হয়ে গেল, তাহলে পড়ার দরকার নেই, এটা কি ভাবে? লোকে ম্যাম ভাবে না। একটা রিস্ক তো ম্যাম রাখতেই হয় না ম্যাম, সে ম্যাম বিজনেস চাকরি একদম, বা পড়াশোনার মধ্যেও। সব ম্যাম একদম কেউ ঠিক কি জানে যে বলেছিস। একটা বিজনেস বা এন্টারপ্রেনিউয়ার যখন একটা নতুন স্টার্ট আপ করছে একটা মার্কেটে, ও তো তখন ম্যাম জানে না যে আমার এই বিজনেসটা মার্কেটে ফ্লারিশ হবে কি না। ম্যাম এই সুইগি বা জোম্যাটো ওরা যখন প্রথম করেছিল তখন কি ওরা কেউ জানতো যে লোকে এরকম ওদের মাধ্যমে কিনবে কি না? কারণ অনেক রেস্টুরেন্টই আছে ম্যাম যারা ম্যাম ফ্রি হোম ডেলিভারি দেয়, কিন্তু ম্যাম একদম। লোকে যে ওদের দ্বারা কিনতে পারবে বা এরকম সুইগিতে দিলে যে রেস্টুরেন্টে ধরুন একটা ভেজ চাউমিন বা কিছু ধরুন একটা দাম কম বা ওটার থেকেও যখন ওরা ডিসকাউন্টে পাচ্ছে ম্যাম, এই ফেসিলিটি গুলো ম্যাম ওরা যখন দিতে শুরু করেছে তখন আরো সুইগি আর জোম্যাটো ম্যাম পপুলার ম্যাম হয়ে ম্যাম গেছে না। এক্স্যাক্টলি, একদমই ঠিক। কনসেপ্টটা স্টার্ট করে দেখ, পজিটিভ হয়েই স্টার্ট করে লোকে,
যে আমি পাশ করব। যখন তোরা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছিলিস ভেবেইছিলিস যে আমি ইঞ্জিনিয়ার হব, চাকরি পাবো, সেই জন্যই ভর্তি হয়েছিলিস। যদি প্রথমেই বলতি না না আমার দ্বারা হবে না, আমি এত টাকা আমি তাহলে তুই তো বাড়িতেই বসে থাকতিস। তবে তোর প্রশ্নটা আসলে স্বাভাবিক, যদি সে বিজনেসটা, সে তো লোন তো নিয়ে নেবে, তাহলে লোন নেওয়ার পর তার যদি বিজনেসটা মার খায় তাহলে সে টাকাটা সুদবে কোত্থেকে? টাকাটা সুদবে ওইটাই প্রথম কথা, তার যেসব ইনফ্রাস্ট্রাকচার হবে সেগুলো যদি একান্তই সে সেকেন্ড প্রোডাক্টেও শিফট না করতে পারে, তাহলে তার যেগুলো আছে সেগুলো দিয়ে তাকে শোধ করতে হবে। আর তারপরে যদি সে না শোধ করতে পারে তাহলে তাকে দেউলিয়া ঘোষণা করা হবে, ইনসলভেন্ট। কোর্ট থেকে তখন দেউলিয়া, সবই আছে রাস্তা, কিন্তু অত দূর অব্দি তো আছে। এরপরে আছে, কিন্তু মানুষ তো পজিটিভ দিয়ে শুরু চিন্তা করবে, পজিটিভ দিয়ে, নেগেটিভ দিয়ে না। বাট নেগেটিভ গুলোকে জেনে রাখা ভালো, যে এর এই কনসিকোয়েন্সেস পরপর জেনে রাখা ভালো। ওকে, তো লোন আমরা সবাই মানে বাড়ি বা গাড়ি কেনার সময় প্রত্যেকেই ম্যাক্সিমাম অল্প বয়সে যারা কেনে তারা কিন্তু, কারণ তার একটা সুবিধেও তো আছে, 25-30 বছর বয়স থেকে সে একটা সুন্দর ফ্ল্যাট আর সুন্দর একটা গাড়ির অধিকারী। আগেকার দিনে লোকে কি করতো, যখন রিটায়ার করতো তখন বাড়ি করতো, রিটায়ার করে পয়সা পেলে তখন ছেলে মেয়ে বিয়ে দিত বা একটা ছোট একটা গাড়ি কিনতো। 60 বছর বয়সের পরে আর মানুষের ওই রিকোয়ারমেন্টটা তো থাকে না, ওই মানে তোর কি বলবো এনথুসিয়াজমটা থাকে না, যেটা 30 বছর বয়সের ছেলের থাকবে বা মেয়ের থাকবে। সো তোর 30 বছর বয়সে যদি একটা হাতে গাড়ি বাড়ির চাবি চলে আসে, তুই এনজয়ও করলি পুরো লাইফটাকে, লোনটাও শোধ হলো, ব্যাংকের বিজনেসও বাড়লো, এই করে প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হলো। তো কারণ লোনটা দিচ্ছে বলেই আজকে সিভিল ইন্ডাস্ট্রিও তো বাড়ছে, তখন এই জন্যই তো ফ্ল্যাটগুলো বাড়ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, কমপ্লেক্স তৈরি হচ্ছে, কারণ জানে লোকে লোন পাবে। সবাই যদি রিটায়ারমেন্টে, তাহলে তো লোন, তার মানে কি সিভিল ইন্ডাস্ট্রি, সেখানে অনেক লোকের চাকরি হচ্ছে, সেই যে ইঞ্জিনিয়ারদের চাকরি হচ্ছে তারাই তো আবার ফ্ল্যাট কিনছে। এটা দেখ সাইকেলের মতো পুরো একদম গোল হয়ে ঘুরছে। তুই লোন নিচ্ছিস মানে তোর পকেটে টাকা আছে, তোর পকেটে টাকা আছে মানে তোর চাকরি আছে, তোর চাকরি আছে মানে ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রিটা আছে কেন? রিকোয়ারমেন্ট আছে বলে ইন্ডাস্ট্রিটা আছে। আর ইন্ডাস্ট্রি লোন নিচ্ছে মানে ব্যাংক থেকে, তাহলে ব্যাংকের বিজনেসও বাড়ছে। এবং তুই যদি চাকরি পাচ্ছিস, তুই জমি বাড়ির সঙ্গে সঙ্গে বা গাড়ির সঙ্গে সঙ্গে তুই তো অন্য কিছু মডার্ন অ্যাপ্লায়েন্সও কিনছিস, মাইক্রোওভেন, ফ্রিজ, এসি সবই কিনছিস, জামা কাপড়, ভেজিটেবলস, ফ্রুটস, ভেজিটেবল সবই কিনছিস, তার মানে সব বিক্রি বেড়ে যাচ্ছে। সব বিক্রি বেড়ে যাচ্ছে মানে, তার মানে আজকে যদি সবজি বিক্রেতা থাকে 10 জন, কালকে 20 জন হয়ে যাবে, কারণ চাহিদা তো বেড়ে গেছে, লোকের পকেটে টাকা এসে গেছে। ম্যাম চাহিদা থেকে কম্পিটিশনও তো বাড়ছে ম্যাম, না? একটা তারপরে ইন্ডাস্ট্রি আজকে ধরুন কেউ যদি আজকে কোন একটা জিনিস বানায়, অন্য কোম্পানি ম্যাম চেষ্টা করবে আমি ওর থেকেও সস্তা কিভাবে দেবো ম্যাম। শুধু সস্তা না, মানে কোয়ালিটিটাকে মেনটেন করে। ম্যাম ইন্ডাস্ট্রি কি অনেকটা কি আমরা শেয়ার মার্কেটের সাথে কি তুলনা কি করতে পারি? ইন্ডাস্ট্রি আর শেয়ার, এই এই প্রশ্নটা মানে খুব মানে এই প্রশ্ন হয়ে গেল। ইন্ডাস্ট্রি আর শেয়ার মার্কেটের ব্যাপারটা আলাদা, ইন্ডাস্ট্রি শেয়ার মার্কেটের ব্যাপারটা তো অন্যদিন বোঝাতে হবে। ইন্ডাস্ট্রি বলতে কি বোঝায় আগে সেটা বুঝতে হবে। প্রাইভেট ইন্ডাস্ট্রিটাও তো ইন্ডাস্ট্রি, তো প্রাইভেট ইন্ডাস্ট্রির সঙ্গে তো প্রাইভেট যে কোম্পানিগুলো প্রাইভেট লিমিটেড, সেখানে কোনো শেয়ারের গল্প নেই। শেয়ারের গল্পটা শুধু লিমিটেড কোম্পানির সঙ্গে আছে, এলটিডি। যে কোম্পানিগুলো লাস্টে এলটিডি থাকে তাদেরই শেয়ার্স তোরা যেটা দেখিস বিএসসি বা এনএসসি স্যাংশনে, মানে সেন্সেক্স যেগুলো দেখিস না, বম্বে স্টক এক্সচেঞ্জ বোর্ড বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বোর্ড যেগুলো দেখিস, বা নিফটি, সেন্সেক্স, এগুলো যেগুলো দেখিস, এই যে শেয়ার বেচা কেনা হয় বা এগুলো এগুলো শুধুমাত্র লিমিটেড কোম্পানির, নট পিভিটি লিমিটেড শেয়ার কিন্তু বিক্রি হয় না ওপেন মার্কেটে। ওকে, সো এটা অনেক বড় জিনিস, বড় সাবজেক্ট। এটা একদম চার্ট করে তাহলে অন্যভাবে বোঝাতে হবে, এটা এই সাবজেক্টের সঙ্গে বোঝাতে পারবো না, এটা একদম আলাদা। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ কোম্পানি বুঝতে হবে, সোল প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, তারপরে তোর কোঅপারেটিভস, পিভিটি লিমিটেড গভর্নমেন্ট কোম্পানি, কি ধরনের কোম্পানি। তারপর কোম্পানি নর্মালি এই ইন্ডাস্ট্রির সঙ্গে শেয়ার মার্কেটের যে ব্যাপারটা বলি, যদি লিমিটেড কোম্পানি হয় তাহলে নিশ্চয়ই সেখানে শেয়ারের ব্যাপার তো থাকবেই, বাট লিমিটেড না হলে কিন্তু শেয়ারের গল্প নেই। ওকে, সো এই ম্যাম যে না, লং আমি জিনিসটা কেন হ্যাঁ বল। বললাম, আমি বলছি ধরুন যারা একটা সিভিল ইঞ্জিনিয়ার ঠিক আছে, তারা ধরুন হুম, যেরকম একটা প্রমোটারের সাথে বা কিছু একটা প্ল্যান করছে বা একটা ফ্ল্যাটের নতুন প্রোগ্রাম করছে, এই ধরুন কোভিড এর জন্য আমার এখানে লোকের হাতে চাকরি নেই বা অনেক এখানে ওই যে
ইকোনমিক প্রবলেমের জন্য এই ফ্ল্যাট বা এই জমিগুলো ম্যাম কেনা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ম্যাম। যেরকম শেয়ার মার্কেটও ম্যাম দেখুন, শেয়ার মার্কেটেও স্টক এক্সচেঞ্জে ম্যাম মার্কেটে রাইস অ্যান্ড আপ কিন্তু ম্যাম করে ম্যাম গ্রাফে। প্রচুর করে। তুই কি খেয়াল করিস? আরে তোর সঙ্গে হ্যাঁ বলতে ম্যাম। পারি কথা একটু। হ্যাঁ ম্যাম। দেখেছিস যে 2000 হ্যাঁ এই ম্যাম। আগের সেপ্টেম্বর মাসে একেবারে মার খেয়ে তলায় নেমে গেছিল। ম্যাম মার্কেটে যেরকম যেরকম এই মাসের গত 4 তারিখ থেকে শেয়ার মার্কেটে একটু ম্যাম 2.5% হলে ম্যাম ইনক্রিজ করেছে, যেটা ম্যাম বলছে নেক্সট ওই যে 5 to 6 ডেজ এর জন্য ম্যাম গ্রাফটা অ্যাভাব থাকবে ম্যাম। থাকবে, সেটাও তো সবই মানে প্রেডিকশন। হ্যাঁ, অবশ্যই। এই যে 5-6 ডেজটা ঘোষণা করাটা উচিত না, তবে এখন তোকে বলছি আবার একটু নামবে মার্কেটটা আবার 23 থেকে আবার উঠতে শুরু করবে। এখন যারা মার্কেটে অবশ্যই। মানে ঢালবে কিছু টাকা, মানে ধর সেপ্টেম্বরে 2021-এর সেপ্টেম্বর অক্টোবরে মার্কেট পুরো পড়ে গিয়েছিল, আবার কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু নভেম্বর অবশ্যই থেকে আবার ম্যাম। উঠতে শুরু করেছে। ওই সময় যারা কিনেছিল সেপ্টেম্বর মাসে কিছু কোম্পানির শেয়ার, আমি এখন ম্যাম এই যেরকম স্লাইডে লস আলোচনা কেন করছি। হচ্ছে, এখন প্রপার্টিরা অনেক ম্যাম ওই যে কমে ছেড়ে দিচ্ছে ম্যাম, যেহেতু এখন সামনে লকডাউন বা লসের কোভিড এখন ব্যাপার ম্যাম। নেই, শেয়ার মার্কেটটা অন্য, শেয়ার মার্কেটে অন্য স্পেকুলেশন, অনেক গল্প স্টোরি আছে ওখানে। এই স্লাইডে ওইটা বলা মানে পুরো মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তুই কি করিস? ইকোনমিক টাইমস গুলো ফলো করিস? হ্যাঁ ম্যাম। ইকোনমিক টাইমস পড়িস? আচ্ছা। হ্যাঁ ম্যাম। গ্রো অ্যাপে তুই কি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছিস? হ্যাঁ ম্যাম আছে ম্যাম। শেয়ার কিনছিস? ম্যাম বাস্কেট না, তৈরি করেছিস? আমরা পার্টনারশিপে করছি। শেয়ার শেয়ার কেনা বেচা করিস? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, নাম হ্যাঁ কি ম্যাম বলতো আমাদের তোর? পার্টনার। নাম কি? তোর নামটা হ্যাঁ বল। ম্যাম, তোর ওটা নামটা বল। কনফিডেন্সিয়াল ম্যাম, ওটা যেহেতু তোর একজনের তোর একজনের নামটা বল, ট্রেনিং আছে। তোর নামটা বল, আমি বলছি। আমি ম্যাম এখানে আমার নাম হ্যাঁ। আয়ুষ ঘোষাল ম্যাম। বাবা, তুই এখন তো ভালো বুঝিস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এত কিছু বোঝে। বিরাট ব্যাপার। তা তুই যদি সেপ্টেম্বর মাসে কিছু কিছু তোরা মানে তোকে আমি একটা শেয়ারের নাম বলছি, টাটা মোটরস বা টাটা পাওয়ার, এগুলো দেখেছিস কি কতটা বেড়েছে ম্যাম ওটা তো সেপ্টেম্বর থেকে? দেখেছি, বাট এখানে ব্যাপারটা হচ্ছে আপনি দেখবেন না তো টাটা এসএস লিমিটেড আবার যেটা। কমেও গেছে, হ্যাঁ ম্যাম। এবং বাড়াটা এমন একটা রেঞ্জে বেড়েছিল যারা ম্যাম ওরা মানে কিন্তু সেই তখন সময়। অনেকটা ইনভেস্ট করে কিন্তু দিয়েছিল ম্যাম একটা হাই ম্যাম, একটা ওই যে রেটের জন্য, কিন্তু সেটা হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু পায়নি কিন্তু নেট ম্যাম প্রফিট বা নেট ম্যাম গ্রোথটা। সে উলট পালট জায়গায় ইনভেস্ট করে দিয়েছিল। তাই। কোন শেয়ারে ইনভেস্ট করছি তার উপর ডিপেন্ড করছে না? অবশ্যই ম্যাম। তা কোম্পানির ব্যালেন্স শিট গুলো তো দেখতে হবে, চেক করতে হবে। তোর কাছে সেই সাইট আছে যেখানে গিয়ে ব্যালেন্স শিট গুলো চেক করা যায়? ম্যাম ওয়েবসাইট আমার আছে? ডিপার্টমেন্টটা ম্যাম অন্য, ম্যাম আমার ওই ডিপার্টমেন্ট না ম্যাম, আসলে আচ্ছা, আমাদের এটা পুরো একটা পার্টনারশিপে চলে, তো আমার ডিপার্টমেন্ট অন্য, ওইটা ম্যাম অন্য, অন্য দুজন ম্যাম আছে আমাদের সাথে, ওরা ম্যাম ওটা ওরা দেখাশোনা করেন। করে। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে ওই নিশ্চয়ই তাদের কাছে দেখবি সেই ওয়েবসাইটের থ্রু দিয়ে তারা সব ব্যালেন্স শিট গুলো পড়াশোনা করে, ব্যালেন্স শিট গুলো দেখে, কোম্পানির গ্রোথ রেটটাকে দেখে, লাস্ট 5 ইয়ার্স, লাস্ট 2 মান্থস, লাস্ট মানে একদিনের মধ্যে কি হয়েছে, 5 দিনের মধ্যে কি হয়েছে, 1 বছরে কি হয়েছে, 5 বছর আগে কি ছিল, কোথা থেকে কোথায় উঠেছে বা আদৌ উঠেছে কিনা বা কখন উঠেছে, পুরো কার্ভ থেকে শুরু করে সবই দেখা যায়, প্লাস ম্যাম ব্যালেন্স শিট আমাকে থেকে। একদিন ম্যাম গ্রোথ রেটটা দেখাচ্ছিল গ্রাফের ম্যাম, আপনি বললে বুঝবেন না, মানে একদিনের মধ্যে পার্টিকুলার ম্যাম কোনো কোম্পানি? মানে থ্রি পার্টিকুলার হান্ড্রেড টাইমস ম্যাম গ্রাফ আপ ডাউন ম্যাম হয়েছে, 300 টাইমস একদিনের মানে মধ্যে ম্যাম, না, পার্টিকুলার কিছু কোনো ঘন্টার কোম্পানি না মধ্যে। টোটাল? পার্টিকুলার না কোনো ম্যাম, কোম্পানি? একটা ম্যাম এন্টারপ্রাইজ ম্যাম। টোটাল টোটাল, আচ্ছা। আচ্ছা, তুই বলছিস টোটাল মার্কেটের গ্রোথ রেটটা দেখিয়েছিল আচ্ছা। 300 হ্যাঁ টাইমস। ওটাই ম্যাম। আবার পার্টিকুলার কোম্পানির ক্ষেত্রেও দেখা যায়। ওকে, তো সেই ওয়েবসাইট গুলো ফলো করতে হবে যারা এই ধরনের করবে। মানে এটা কোনো মানে মজার জিনিস না, বা এটা কোনো মানে একবারে বলে দেওয়ার ব্যাপার না, এটা রীতিমতো কনস্ট্যান্ট স্টাডি করে যেতে হবে। এবং কনস্ট্যান্ট স্টাডি না, তাকে প্রয়োজন পড়লে, আমি তোদের একটা বলছি, প্রয়োজন পড়লে তোর যেগুলো মনে হচ্ছে স্টাডি করে যে এই শেয়ারটা উঠবে, এই শেয়ারটা নামবে, এই শেয়ারটা উঠবে, এই শেয়ার, একটা একটা করে হলেও শেয়ার কিনে রাখতে হবে, একটা করে। প্রিলিমিনারি যারা বিগিনার্স না তাদের তাই করতে বলি আমি। একটা 700 টাকা দামের শেয়ার 5,000 টাকাই রাখুক সে, একটা এই কোম্পানির একটা শেয়ার, ওই কোম্পানির দুটো শেয়ার, ওই কোম্পানির তিনটে শেয়ার,
ওই কোম্পানির 5টা শেয়ার, মানে সে যা প্রেডিকশন করছে সেই প্রেডিকশনের সঙ্গে তার যে পড়াশোনা, প্রেডিকশন সব মিলিয়েই তো এটা হয়, নলেজ প্লাস ম্যাম প্রেডিকশন। প্রেডিকশনের সাথেও অনেক সময় কিন্তু ম্যাম ধরুন নলেজ। আপনি যখন ইনভেস্টটা করছেন তখন আপনি দেখছেন একটা আমি এই টাইমের মধ্যে ইনভেস্ট করছি, আমি এই টাইমের মধ্যে একটা ভালো রেট অফ ইন্টারেস্ট পাবো, কিন্তু দেখা গেল সেই টাইমে ম্যাম মার্কেটটা এমন ডাউন হয়ে গেল, আপনার রেটটা যেই মানে আসতো তার থেকেও ম্যাম মাইনাস, সে ম্যাম ওই ওই যে চলে গেল লস ম্যাম। ওটা দুটো জিনিস আছে, একটা হচ্ছে নলেজ, নলেজ ল্যাক অফ নলেজ, আর একটা হচ্ছে নলেজ ল্যাক অফ, তারপরে ম্যাম আর পড়াশোনা ম্যাম। পড়াশোনা, তারপর আর একটা ভাগ্য আছে, তো না, ওটা মানতেই হবে। তো সবই ঠিক আছে, তারপরে তো কিছুটা হলো এই হ্যাঁ ম্যাম ফেথ ম্যাম। তো লাক ব্যাপার আছেই। অনেকে ইয়েস তুই ম্যাম জানিস সেটাই না বুঝেও মানে আহ, করে কেনাকাটা দেয় করে, ম্যাম, মানে অনেকে অনেক আছে টাকা ম্যাম, অনেকে আছে তারা লাভ করে যায় ডিউ টু দেয়ার ফেট, ম্যাম, অনেকে ভাগ্য। আছে যেরকম এরকম ওই যে বলে দেয় আমি তোমাকে এরকম অ্যামাউন্ট দেবো, তুমি আমাকে এই মাসের মধ্যে কত টাকা ইন্টারেস্ট দেবে, দেখা গেল ম্যাম ধরুন আপনি ওকে তো কমিটমেন্ট করে দিয়েছেন যে এত টাকা দেবো, মানে ব্যাংকের মতন হয়ে গেল, ধরুন আপনার লস কিন্তু হয়ে গেল, কিন্তু আপনি যদি ওকে কমিটমেন্ট করেছিলেন আপনার আগের শেয়ারের প্রফিটের রেশিও থেকে ওকে ম্যাম আপনাকে ইন্টারেস্টটা ম্যাম পে করতে হয়। আমাদের এরকম অনেক হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এটা কিন্তু পুরো একটা সেপারেট মানে ইস্যু এবং সেপারেট তো আমি শেখাতে পারি, কিন্তু মানে শেখাতে পারি যেহেতু অ্যাজ আই এম নলেজ ইন দিস ম্যাটার, বাট ম্যাম একটু শেখালে অনেকটা ভালো আমার হয় লাক, ম্যাম, আমার একটুখানি বাকিটা ম্যাম কিন্তু যেহেতু লাক, আমি একটুখানি বাকিটা অনেকটা শিখছি তো এখনো, আমার একটু ইন্টারেস্ট আছে এটা। কিন্তু অনেকটা আমার লাকও আছে এখানে, এটাও বলছি। হ্যাঁ ম্যাম অনেক একদম জন্য একদম অনেকে ভুল একদম করে, একদম ঠিক আছে। তো এটা আমি তাহলে অন্য আরেকদিন তোদের বলবো, আজকে এগুলো একদম থাক, ম্যাম যেটা একদম মেন জিনিস। হ্যাঁ, একদম ম্যাম একদম একদম। মিডিয়ামটা মিডিয়ামটা বলে দিই একবার। মিডিয়ামটা বললাম মানে less than 5 years, লোনটা যখন আমরা 5 বছরের কমের লোন নিই, নর্মালি গাড়ি টাড়ি কিনতে আমরা এটা নিই। আর শর্ট টার্ম হচ্ছে যখন less than a year, 8 to 12 months। আমরা দেখবি যখন খোসলা বা এতে যাই, ওখানে বাজাজ, কোটাক, এরকম ফিনান্স কোম্পানিগুলো বসে থাকে লোন দেবে বলে, যে একটা 30,000 টাকার জিনিস কিনছেন, ঠিক আছে 5,000 টাকা দিন, বাকি 25,000 টাকা মাসে মাসে 8টা ইনস্টলমেন্টে বা 9টা ইনস্টলমেন্টে দিয়ে দিন। তাহলে আমার জিনিসটা কেনাও হয়ে গেল, আবার মাসে মাসে 3,000 টাকাটা আমার গায়ে লাগলো না, অথচ এসির আমি আই এম দ্য ওনার অফ দ্যাট এসি। মানে এইগুলো শর্ট টার্ম মানে লোন, বুঝতে পেরেছি, মানে less than a year। এগুলো কেন শর্ট টার্ম দেয় বলতো, কারণ ওই এসির ভ্যালুয়েশনটা তো থাকবে না, 8 মাসের বেশি হয়ে গেলে, 2 বছর ধরে যদি টানতে থাকিস, তারপর এসিটা যদি খারাপ হয়ে যায়, তো যে কোম্পানি থেকে তুই লোনটা নিয়েছিস, হঠাৎ করে তুই ইনকেপেবল হয়ে গেলি তাকে শোধ করতে, তখন কিন্তু সে টাকাটা আর উদ্ধার করতে পারবে না। সেই জন্য একটা কম ডিউরেশনে লোন দেয়। বাট এর লোন দিয়েও কিন্তু এরা, এই যে লোনের বিজনেসটা দেখবি এইসব খোসলাতে বল বা তোর ওই ফেয়ার ডিলে গেলে দেখবি ওরা বসে থাকে, এক একটা জায়গা করে করেই ওরা বসে থাকে। ওখানেও একটা চুক্তি থাকে ওদের সঙ্গে, যে যত লোন করিয়ে দিতে পারবে তত আমরা একটা সার্টেন পার্সেন্টেজ অফ মানি আমাদের থেকে তোমাদেরকে দেবো। কারণ লোন যারা দিচ্ছে তারাও তো বিজনেস করছে, কারণ তারা তো একটা ইন্টারেস্ট পাচ্ছে পাবলিকের কাছ থেকে। ওকে, তো কোম্পানিরও তেমনি কিছু, যেমন লং টার্মে কোম্পানি লোন নেয়, তেমনি মিডিয়াম টার্মে নেয়, আবার কিছু শর্ট টার্মেও নয়, অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট। আচ্ছা, আর একটা নেক্সট হচ্ছে সোর্সেস অফ ফিনান্স অন দ্য বেসিস অফ টাইম পিরিয়ড। বুঝেছিস? হচ্ছে না এটা। হুম। এটা হচ্ছে সোর্সেস অফ ফিনান্স অন দ্য বেসিস অফ ওনারশিপ। টাইম বলে ওখানে শর্ট টার্ম, লং টার্ম, মিডিয়াম টার্ম ছিল। আর এটা ওনারশিপ মানে, ওনার মানে বুঝতেই পারছিস, মানে যারা মালিক। ওনারশিপের বেসিসে দুটো, একটা হচ্ছে ওনার্স ফান্ড, একটা বরোড ফান্ড। ওনার মানে যারা কোম্পানির মালিক, তারা যখন টাকা দিচ্ছে, বিজনেসে টাকা ঢালছে, তখন যে ফান্ডটা তৈরি হচ্ছে সেটা ওনার্স ফান্ড। আর সেই টাকা দেওয়ার পরেও তো আরো টাকা লাগবে ফান্ড হিসাবে, কারণ কোম্পানিটা যদি বড় করতে চায়, কেউ এনলার্জ করতে চায়, তাহলে সে তার নিজের মানে তার কেন, তারা যে পার্টনার সবাই মিলে টাকা ঢেলেছে, তারপরেও তার কিছু টাকা লাগতে পারে। তখন তাকে ব্যাংক থেকে, পোস্ট অফিস থেকে, ডিফারেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে, বিভিন্নভাবে, তারপর প্রেফারেন্স শেয়ার হোল্ডার, ডিবেঞ্চার, এইসবের মাধ্যমে তাকে কিন্তু লোন নিতে হবে। তো ধার করতে হবে, অর্থাৎ সেগুলো ধার হয়ে গেল। যখন আমি আমার নিজের কোম্পানির জন্য টাকা দিচ্ছি, সেই টাকাটা কিন্তু ওনার্স ফান্ড। আর আমি যখন ধার করে এনে আমার কোম্পানিতে টাকা দিচ্ছি, তখন সেটা বরোড ফান্ড। ওই জন্য দিস ইজ আ সোর্সেস অফ ফিনান্স অন দ্য বেসিস অফ ওনারশিপ। তারপর হচ্ছে সোর্সেস অফ ফিনান্স অন দ্য বেসিস অফ জেনারেশন।
এই জেনারেশন মানে বুঝতেই পারছিস, এই জেনারেশন মানে ওই জেনারেশন না, এখানে জেনারেট করছে, প্রফিট যে জেনারেট করে না একটা কোম্পানিতে, আবার সেটা রিইনভেস্ট হয়। তো ওই জন্য বলছে এই যে এইটা দুটো সোর্স আছে, একটা ইন্টারনাল সোর্স, একটা হচ্ছে এক্সটার্নাল সোর্স। সরি, ইন্টারনাল সোর্সটা কি? ইন্টারনাল সোর্স অফ ফাইন্যান্স হচ্ছে আর দোজ ফান্ডস দ্যাট আর উইদিন অ্যান অর্গানাইজেশন। মানে যখন ইকুইটি শেয়ার হোল্ডার মানেই হচ্ছে হু আর দ্য ওনার অফ দ্য কোম্পানি, ওরা যখন টাকা দিচ্ছে কোম্পানিকে, সেটা ইন্টারনাল সোর্স, বিকজ ইট ইজ উইদিন অ্যান অর্গানাইজেশন। ওকে, আর কোম্পানি তার নিজস্ব আর্নিংস থেকে, নিজস্ব আর্নিং বলতে তার প্রফিট থেকে তো সবই এস্টাবলিশমেন্ট এক্সপেন্স চালালো, প্রফিটের পার্টটা মানে ডিভিডেন্ড যে পার্টটা, মানে ডিভিডেন্ড হিসেবে, ডিভিডেন্ড মানে লাভের অংশকে, প্রফিট মানে লাভ, আর লাভের অংশের ইংলিশ বলতো কি ডিভিডেন্ড, ডিভিডেন্ড মানে লাভের অংশ। ডিভিডেন্ড নেয় যারা ওনার, তার ডিভিডেন্ড নেয়। তারপরে ট্যাক্স ফ্যাক্স সমস্ত যা ব্যাংক ট্যাঙ্ক বা এই সমস্ত জায়গায় যে গভর্নমেন্টকে যেগুলো ট্যাক্স ফ্যাক্স দিতে হয়, সেগুলো দেওয়ার পরেও টাকা বেঁচে থাকে। সেই টাকা কিছুটা কোম্পানি জেনারেল রিজার্ভ অ্যাকাউন্টে পাঠায়, কারণ কখনো কোম্পানি যদি প্রয়োজন পড়ে, প্রয়োজন বলতে কখন পড়তে পারে, কোম্পানি যদি ধর এইরকম প্যান্ডেমিকের মতো সিচুয়েশন চলে এলো, তখন তো প্রোডাকশন সেভাবে হবে না, তখন কি সঙ্গে সঙ্গে সব কর্মচারী ছাঁটাই করে দেবে? তা তো না, অন্তত ফর দ্য টাইমিং তো তাদের রাখতে হবে। তো তখন টাকাটা, স্যালারিটা কোথা থেকে দেবে? ওই রিজার্ভ ফান্ড থেকে, যেখানে তারা প্রফিটের কিছু অংশ, যেমন আমরা নর্মাল পিপল, আমরা তো ব্যাংকে টাকা জমাই, তো কোম্পানিও তার নিজের নামে কিন্তু ওই জেনারেল রিজার্ভ অ্যাকাউন্টে টাকা রাখে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, যে যদি কোম্পানি কোনো বিপদে পড়ে তাহলে ওখান থেকে টাকা নিয়ে কোম্পানি অন্তত কিছুদিন তার স্টাবলিশমেন্ট খরচা চালাতে পারবে। এবছর প্রফিট হয়েছে, তার 2019-20 প্রফিট হয়েছে, 20-21 প্রফিট হবে তার কোনো মানে নেই, বা 21-22 প্রফিট হবে তার কোনো মানে নেই, তাহলে আমি কোথা থেকে টাকা পাবো? পরের বছর হয়তো আবার প্রফিট হবে, তাহলে আমি এই যে লসটাকে মেক আপ করবো কি করে? আমার হাতে যে সেভিংসটা আছে, আমার হাতে তো আমি পার্সেন্ট, আমার ব্যাংকে সেভিংস আছে, কোম্পানিরও ব্যাংকেই টাকা থাকবে, বাট সেটা কোম্পানির নামে, যে সেই অ্যাকাউন্টটাকে বলা হয় রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ওখান থেকেও আবার কিছু পার্ট কোম্পানি আবার রিইনভেস্ট করে ক্যাপিটাল হিসাবে, সেটাকে বলা হচ্ছে রিটেন আর্নিংস। কোম্পানি নিজের প্রফিট থেকেই টাকা দিচ্ছে বলে, ইট ইজ উইদিন অ্যান অর্গানাইজেশন জেনারেট করছে বলে এটাকে ইন্টারনাল সোর্স বলা হচ্ছে। আর এক্সটার্নাল সোর্স তো বুঝতেই পারছিস, ডেফিনেটলি দ্য সোর্সেস ফ্রম ব্যাংকস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ডিবেঞ্চার্স, প্রেফারেন্স শেয়ার হোল্ডার। এবার ডিবেঞ্চার মানে কি, প্রেফারেন্স শেয়ার হোল্ডার মানে কি, প্রশ্নগুলো আসতে পারে তোদের কাছ থেকে। ডিবেঞ্চার মানে ঋণপত্র, প্রেফারেন্স শেয়ার হোল্ডার মানে হচ্ছে এক ধরনের শেয়ার হোল্ডার, বোঝা যাচ্ছে যে ওরা ইকুইটি শেয়ার হোল্ডার নয়, মানে ওনার নয়, তাহলে ওরা কে? ওরা হচ্ছে এই ধরনের শেয়ার হোল্ডার, ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো আলাদা থাকে। কিরকম? কোম্পানির লাভ হোক ক্ষতি হোক, আমাকে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে এই পার্সেন্টেজ অফ মানি দিতেই হবে। যেমন কোম্পানির প্রচুর লাভ হলেও প্রচুর টাকা ওদের দিয়ে দেবে না, আবার কোম্পানির ক্ষতি হলেও ওদের টাকা না দিয়ে পারবে না। মানে যারা পুরো রিস্ক নেয় না, তারা হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার বা ডিবেঞ্চার্স। ডিবেঞ্চার্স মানে ঋণপত্র। ডিবেঞ্চার হোল্ডার কারা হয়? নর্মালি একজন পয়সাওয়ালা লোক, যে দেখছে কোম্পানিতে বেশ কোম্পানির গ্রোথ হবে, সে টাকা ঢালে তখন এই আশায় যে আমি ব্যাংকে রাখলে 7%, 8% পাবো, এখানে রাখলে 15% পাবো। ওকে, তো 15% পেলে সেটা আমার অনেকটা বেশি, মানে ডাবল প্রায়। কিন্তু এটাও ঠিক যে সে প্রফিট হলে বেশি পেয়ে যাবে না, আবার প্রফিট না হলেও তার টাকাটা কিন্তু কমিয়ে দেয়া যাবে না। তো দেয়ার ডিফারেন্ট টাইপস অফ, তোকে বলে দেওয়া আছে, তুমি যদি ওনার হতে চাও তাহলে তোমাকে প্রচুর রিস্ক নিতে হবে, তুমি যেমন প্রচুর ম্যাম বলছি, risk আপনি যেটা বললেন টার্মটা, এদেরকে ম্যাম স্লিপিং পার্টনার্স ম্যাম বলে না? হুম, না না, এটা ঠিক দিয়ে দিচ্ছে, এটা স্লিপিং পার্টনার্স না। ম্যাম স্লিপিং যেটা আপনি পার্টনার্স অন্য বললেন, যারা কোম্পানিতে যারা টাকাটা ইনভেস্ট করে, মানে একটা ভালো একটা প্রফিটের এখানে রেশিওর স্লিপিং, জন্য। না এটা স্লিপিং পার্টনার বলা যাবে না, এটা পার্টনার নয়, তো এটা দেয়ার নট পার্টনার। পার্টনার হয়েও স্লিপিং যারা, তারা স্লিপিং পার্টনার। মানে ওই ইকুইটি শেয়ার হোল্ডারের মধ্যেও অনেক স্লিপিং পার্টনার থাকবে। অনেক দেখবি পার্টনারশিপ বিজনেসে 6 জন মিলে পার্টনারশিপ খুললো, 4 জন কাজ করছে, 2 জন কাজ করছে না, তাদেরকে স্লিপিং পার্টনার বলা হয়। এরা তো পার্টনারই নয়, এরা তো জাস্ট ঋণের মতো, মানে ব্যাংক থেকে যেমন আমরা ঋণ নিই, সেটা না দিয়ে কোনো পার্সনের কাছ থেকে ঋণ নিচ্ছি। দে আর নট দ্য ওনার, দে আর নট দ্য ব্যাংক, বাট উই আর টেকিং, উই আর বোরিং মানি ফ্রম দেম। ইন্ডিভিজুয়ালের কাছ থেকে টাকা নিচ্ছি, ধার নিচ্ছি।
ম্যাম ওর ওতে কি পার্সোনাল, ইন্টারেস্ট রেটটা কি একটুখানি কমার যে জন্য? না ওকে ইন্টারেস্টটা বেশি দিতে হয়, ও তো প্রাইভেট পার্সন, তোকে টাকা দিচ্ছে। ম্যাম তাহলে আমি ব্যাংক থেকে কেন ম্যাম নেব না, যদি আপনার কথা অনুযায়ী আমার তো ব্যাংকের তো তাহলে একটা লস ব্যাংক, কোম্পানি, আমি যদি এক্স্যাক্টলি কোম্পানি চালাই। ব্যাংকের তো একটা লিমিট আছে, ব্যাংক এরপরে আর টাকা দেবে না, তোর টাকার প্রচুর দরকার। ব্যাংক বলে দেবে তুই 40 কোটি টাকা চা, বলবে না আমি 20 কোটি টাকা বেশি স্যাংশন করবো না, তো বাকি 20 কোটি টাকা কোথেকে পাবো? তখন আচ্ছা। ইস ভ্যারিয়াস ফর্মে কোম্পানি লোন নিয়ে নেয়, বড় করে, সেটার নামই ও ডিবেঞ্চার হোল্ডার, প্রিফারেন্সিয়াল হোল্ডার। ওটা যদি সহজ হতো তাহলে তো এরা আসতোই না, তুই যেটা বলছিস মার্কেটে শুধু ইকুইটি শেয়ার হোল্ডার থাকতো আর ব্যাংক থাকতো। ইকুইটি শেয়ার হোল্ডার আর ব্যাংকে যদি সব টাকা দিয়ে দিতে পারতো, তাহলে এরা আর মার্কেটে আসতোই না। ট্রেড ক্রেডিটার্সও আসে তো। ট্রেড ক্রেডিটার্স কারা? সাপ্লায়ার আর ট্রেড ক্রেডিটার্স হয়। ক্রেডিটার মানে পাওনাদার, যারা সাপ্লাই করবে না তোর কোম্পানিতে র মেটেরিয়াল, তারাও জানে যে আমি যদি 3 মাস পরে পরে টাকা নিই, আমি একটা ইন্টারেস্টও পাবো এবং কোম্পানির যা বিক্রি হবে প্রোডাকশন, ও আমার টাকা ঠিকই পাবো। আর এবারে তুই বলতে ভাবতে পারিস যে কেন সে টাকাটা সেখানে ঢালবে। এখানে সে সাপ্লায়ার এই জন্যই ঢালবে, কারণ সাপ্লায়ার তো বিক্রিটা বাড়ছে। যদি আজকে একটা বেকিং ইন্ডাস্ট্রি থেকে 10 কেজি করে, মানে প্রতিদিন আমি কোনো দোকান থেকে আটা নিতে থাকি, আমি বেকিং ইন্ডাস্ট্রি খুলেছি, তার তো 10 কেজি তার দিনে সে বিক্রি করতে পারছে। একটা পার্সন মাসে 10 কেজি কিনবে, আর ও তো দিনে 10 কেজি কিনবে যদি বেকিং ইন্ডাস্ট্রি হয়, তাই না? আমি নিজের অবশ্যই প্লাস্টিক ব্যাগ কেনার অবশ্যই। জন্য একটা ব্যাগ কিনবো, মানে আমি একটুখানি ক্লথ কিনে নিয়ে চলে আসবো একটা দোকান থেকে গিয়ে। আর কিন্তু যদি ধর সে তো ম্যাম টন টন কিনবে। সে তো টন টন কিনবে, তখন সাপ্লায়ার দেবে তাকে, কারণ সাপ্লায়ার জানবে যে আমার প্রচুর বিক্রি হবে, হয়তো 3 মাস পরে টাকাটা দেবে, উইথ ইন্টারেস্টই দেবে, কিন্তু আমার এখানে বিক্রি যত বিক্রি করতে পারবে ততই তো তার লাভ। সেও ম্যাম ওটা হতে ট্রেড পারে কেরি, আপনাকে বেশি ধরুন প্রফিটের রেশিওটা কম মানে বেশি করবে, ওকে ধরুন কম করবে, বাট ওর এট আ টাইম হিউজ কোয়ান্টিটি ম্যাম সেল ম্যাম হয়ে হয়ে যাবে। সেল হয়ে যাচ্ছে তো। ও সেল সেল অ্যামাউন্টটা দেখছে, যত সেল ওর ম্যাম টাকাটা ম্যাম ক্যাশ ম্যাম হয়ে যাচ্ছে। একদম 100 টাকায় ধর, মানে তোর ধর প্রতি ইউনিটে যদি ও সে 100 টাকা লাভ করে, তার যদি 10,000 ইউনিট বিক্রি হয় আর 1,000 ইউনিট বিক্রি হয়, তাহলে লাভের এবার ডিফারেন্সটা বুঝে নে। 1,000 ইউনিট বেচলে 1,000 ইন্টু 100, আর 10,000 ইউনিট বেচলে 10,000 ইন্টু 100, তাহলে নিশ্চয়ই যত সেল করতে পারবে তার সাপ্লায়ার, তো ওই জন্য ওরা ধার রাখে। ওদেরকে বলা হবে ট্রেড ক্রেডিট। ট্রেড মানে বিজনেস, ক্রেডিট মানে ধার। ওকে ম্যাম। ডিফারেন্ট ফর্মে আছে, মানে বড়োয়ার মানে বিভিন্ন ফর্মে থাকবে, ব্যাংকও থাকবে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থাকবে, পাবলিক থাকবে, পার্সন থাকবে, তারপর তো ওই সাপ্লায়ার থাকবে। তো তাদেরই বিভিন্ন ধরনের নাম দিয়ে ডিবেঞ্চার হোল্ডার, প্রেফারেন্সিয়াল হোল্ডার, যেমন আমরা ব্যাংকে গিয়ে বিভিন্ন ভাবে টাকা জমাই না, কোনোটা এফডি, কোনোটা ফিক্সড ডিপোজিট, কোনোটা ধর রেকারিং, কোনোটা ধর এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, কোনোটা তোর মিউচুয়াল বন্ড, মিউচুয়াল ফান্ড। তো এই বিভিন্ন ভাবে আমরা টাকা জমাই, এলআইসি থেকেও আমরা টাকা রাখি, সব জায়গায় টাকা জমাচ্ছি। তুই বলতে পারিস ম্যাডাম ব্যাংকে টাকা রাখলেই তো হলো, এফডি করে দিলেই দিয়ে হয়ে যায়, আবার এত ঝামেলা কেন? অন্যরা অনেক ফেসিলিটি দিচ্ছে তো, এলআইসি শুধু তো টাকা দিচ্ছে না, এলআইসি তো আমার মাথার দামটাও দিচ্ছে। আজকে 2টো প্রিমিয়াম দেওয়ার পরে আমি 10 লক্ষ টাকার পলিসি করলাম, 2টো প্রিমিয়াম দিলাম 30, 30, 60, রাস্তায় কিছু হলো আমি মারা গেলাম, আমার ফ্যামিলি তো 10 লক্ষ টাকা পেয়ে যাবে। যদি আমি বেঁচে থাকি, ব্যাংকে রাখলে যত টাকা পেতাম ওখানে রাখলে তত টাকা পাবো না। ওই অ্যামাউন্টটা যদি আমি 10 বছর ধরে ব্যাংকে রাখি, ব্যাংক যা দেবে এলআইসি কিন্তু অত দেবে না, কিন্তু তাও আমরা এলআইসিতে টাকা রাখি কেন? কারণ এলআইসির অন্য বেনিফিট আছে। সো যেরকম সেভিংস এরও লটস অফ, মানে মানে বাকেট, এগুলোকে বলে বাকেট, বাকেটের মধ্যে তোকে বিভিন্ন ফর্মের জিনিস থাকে। সেভিংস এর যেমন বিভিন্ন ফর্ম আছে, কারণ সেভিংস এর বিভিন্ন ফর্মেই সেভ করা উচিত, এলআইসিতেও রাখা উচিত, এসআইপি তেও রাখা উচিত, মিউচুয়াল ফান্ডেও রাখা উচিত, সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা রাখতে হবে, ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে হবে, রেকারিং এ টাকা রাখতে হবে, আর যারা রিস্ক নিতে পারবে তারা শেয়ারেও টাকা রাখবে। কারণ যত তুই বাকেটটাকে তৈরি করবি না, 1, 2, 3, 4, 5, একটা লস করলে আর একটা থেকে লাভ বেরিয়ে চলে আসবে। তো এই জন্যই ভ্যারাইটিস করতে বলে। তো এইরকম লোন নেয়ারও, মানে কোম্পানি যখন লোন নেয় বিভিন্ন উৎসমুখ থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর ডিপেন্ড করেই এতগুলো নাম: ইকুইটি শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ার হোল্ডার, লোন ফ্রম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ডিবেঞ্চার্স, ট্রেড ক্রেডিট। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? ওকে ইয়েস ম্যাম অ্যাবসলিউটলি। কন্ডিশনস গুলো শুধু আলাদা, আর এই টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো আমরা মেনে নিই, কারণ এক একজনের সঙ্গে এক একজন রকম টার্মস অ্যান্ড কন্ডিশন হলে মানে বাকেট তৈরি করতে পারলে সুবিধা হয়।
আমাদের কলেজে প্রচুর ফ্যাকাল্টি বসিয়ে রেখেছে। কেন? কারণ কখন কমার্সের ফ্যাকাল্টিও আছে, কেমিস্ট্রি, সবই যদি এক ফ্যাকাল্টি হয়ে যেত তাহলে তো মুশকিল হয়ে যেত। কাকে কাকে দিয়ে কোনটা শেখাবে? আমি তো ইংলিশ জানি, জানি না? না টেকনিক্যাল ফিল্ডের লোকেরা ইংলিশ জানে না, কিন্তু ইংলিশে এমএ কে রেখে কেন কারণ ভ্যারাইটিস, মানে উঠান আর এক বাকেট তৈরি না করলে হবে না। ঝুড়ির মধ্যে যেমন সবকিছু থাকবে ওরকম যেমন সবজির ঝুড়িতে বার করলে সেখান থেকে টমেটোও বেরোবে, গাজর বেরোবে, শিম বেরোবে, বাঁধাকপি বেরোবে, সব বেরোবে। তো তুই বলতে পারি ম্যাডাম শুধু তাহলে ভেজিটেবলস যেমন একটা গ্রিন কিছু কিনে আনলেই তো হয়ে যায়, গিয়ে তুই 3 কেজি শিম কিনে নিয়ে চলে, আর কিছু কেনারই দরকার নেই। লোকে তো 500টা 200টা 250টা কেনে কেন? কারণ ডিফারেন্ট ভেজিটেবলের ডিফারেন্ট টেস্ট এবং ডিফারেন্ট তার গুণাগুণ। তেমনি ডিফারেন্ট এই বড়োয়ারদেরও গুণাগুণ বিভিন্ন রকম। একজন বেশি টাকা চায় তো একজন কম টাকা চায়, একজন সিকিউরিটি চায় তো একজন সিকিউরিটি চায় না। তার সিকিউরিটি ওনার্স ফান্ড যারা, মানে ইকুইটি শেয়ার হোল্ডারদের কোনো সিকিউরিটির দরকার হয় না। তারা ভাবে যে লাভ হলে প্রচুর লাভ, না হলে একেবারে মাটিতে বসে যাবো। ওরা এই মেন্টালিটি নিয়েই কোম্পানিতে টাকা ঢালে। দ্যাটস ওয়াই দে আর দ্য ওনার অফ দ্য কোম্পানি। তো ওদের মেন্টালিটিটাই হচ্ছে পুরো রিস্ক টেকিং অ্যাটিটিউডটা নিয়েই ওরা মার্কেটে ঢোকে। বাট প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা তা ঢোকে না। তারা ভাবে যে বাবা আমার দরকার নেই, আমি একটা মাঝামাঝি থাকবো। আবার ব্যাংকে যারা টাকা রাখে তারা ভাবে বাবা কোনো কিছুই দরকার নেই, আমি পুরো সিকিওর থাকবো। ওই জন্য ম্যাম 100 একদম টাকা ম্যাম, হেডেক নেই, আমি টাকা দিচ্ছি, মাস গেলে আমি একটা অ্যামাউন্ট বা ইন্টারেস্ট পেয়ে যাব, এবার ব্যাংক কি করবে? হেডেক তো নেই, কিন্তু 100 টাকা রাখলে 1 বছর পরে গিয়ে 107 পাবি, 7 টাকা পাবি। আর তুই যদি ম্যাম আজকে এক একটা বছর 5% দেয় ম্যাম, 7% আগে দিত, এখন 5% করে দিয়েছে। শেয়ার উঠেছে, তোকে বলতে পারি 100 টাকায় যদি সে একটা শেয়ার কিনে রাখতো তাহলে সেই শেয়ারটার দাম আজকে 1 কম বছরে করে 1000। কম করে 500 টাকা তো অন্তত পেতোই। তাহলে বল, এরকম আবার হতে পারে 100 টাকাটা 5 টাকাটাও হয়ে যেতে পারে। অবশ্যই ম্যাম, শেয়ার মার্কেটে তো ওটাই ম্যাম, রিস্ক নিয়ে আপনাকে খেলতে হবে ম্যাম। এক্স্যাক্টলি। তো যে হলে রিস্ক নিতে হলে পারবে, হলে কোটিপতি, না হলে ম্যাম ভিখারি। এবার যে তার মানে কি, তার মানে যে রিস্ক নিতে পারবে সে ওটা খেলবে, যে রিস্ক নিতে পারবে না সে ওই রকম কম টাকাতেই তাকে সন্তুষ্ট থাকতে হবে। তা বাবা ঠিক আছে, আমার তো পুরো টাকাটা যাচ্ছে না, আমি 107 টাকা হলে পাচ্ছি। এটা ম্যান টু ম্যান এই জন্য ভ্যারি করছে, যার জন্য সেটা কোম্পানির লোকেরা জানে বলেই তো এই ভ্যারাইটিস ম্যাম এই সোর্সেস জন্য অফ। দেখবেন অনেক বিজনেসম্যান ফ্লারিশ করতে পারে, অনেক বিজনেসম্যান ফ্লারিশ করতে পারে না। অনেক দোকানদার দেখবেন যে ভাবে আমার জিনিসটা 1 টাকায় কেনা, আমি এটা 2 টাকা করবোই। আবার অনেক দোকানদার ভাবে যে ঠিক আছে, আমার 1 টাকায় কেনা, আমি এটা 1.5 টাকা ছেড়ে ম্যাম দেবো, আমার কিছু তো মানে ঘরের টাকা ঘরে তো আসলো, সঙ্গে 0.5 ইন্টারেস্টও তো আসলো। একদম তাই তো। স্পেন্সার, রিলায়েন্স স্মার্ট, এরা তো এই করেই তো ওই দেখছিস না পাড়ার দোকানগুলোর বিজনেস। মুদিখানা দোকানগুলো নষ্ট করে দিচ্ছে ম্যাম। দোকানে গিয়ে আপনি যেটা সসের বোতলটা পাচ্ছেন 140 টাকায়, ওরা আপনাকে 120 টাকায় দিয়ে ম্যাম দিচ্ছে, কেনা ম্যাম 105 কি 107 টাকায়। একটা কিনলে একটা ফ্রিও দিচ্ছে। ম্যাম ওটাই স্কিম ওরা করছে, ওরা স্কিমটা কেন কিন্তু করছে বল? দোকানদাররা সেটা পারছে না। দোকানদার পাচ্ছে না। আর দোকানদারের কাছে গিয়ে আমাকে তো দেখতে হবে জিনিসটা আছে কিনা। আর এ তো চোখের সামনে মেলা আছে, তোর যেটা প্রয়োজন নেই সেটাও তুই কিনে নিচ্ছিস, মানে অচেনা জিনিসও বিক্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওরা জানে রিলায়েন্স স্মার্টে ঢুকলে লোকে যদি ভাবে 1000 টাকার জিনিস কিনবে, সে 2000 টাকার জিনিস কিনে নিয়ে চলে যাবে। ওরা এমন সাজিয়ে রেখেছে তোকে লোভনীয় অ্যাট্রাকটিভ জায়গা করে, যাক গে একদিন এসছি 1000-এর জায়গায় ওটাই চিজ ম্যাম, বাড়িতে। আপনি ম্যাম কিনতে এসেছিলেন হয়তো ম্যাম চাল ডাল চিনি আটা, আপনি দুধ বিস্কুট এইসব কিনে নিয়ে চলে যাবেন, মানে চকলেট অফার ফকলেট দেখে। চলে এলাম অফার অফার দেখে দেখে। ম্যাম, অফার দেখে ম্যাম আপনি হয়তো ভাববেন যে আমি সেই বিস্কুটটা তো পরের মাসে আমার লাগবে, এত টাকা দিয়ে আমি কেন নিতে হবে, এখান থেকে নিয়ে যাই। এক্স্যাক্টলি। যদি সে হিসেব করে চলতে পারে তার পক্ষে বেনিফিটই, কিন্তু লোকে যদি না চলতে পারে তাহলে বেনিফিট নয়। ওকে, যেটা কেনার নয় সেটা কিনে নিয়ে আসতে পারে, আর যেটা কেনার সেটা 3 মাসের জন্য বন্দি করে রাখলো, মানে তার হয়ে গেল কেনা। ওকে, সবটাই হিসেব। আমি ব্যাপারটা যখন পড়াচ্ছি তবে এই মানে এই চ্যাপ্টারটা বুঝতে পারলে, এই চ্যাপ্টারটার এটা হচ্ছে একেবারে মানে কি বলবো, একটা সিঙ্গেল পার্ট পড়ালাম। এটার মধ্যে দুটো মানে এই যে চ্যাপ্টার 4, এটা বুঝতে পেরেছিস, বিজনেস ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। এই চ্যাপ্টারটার নাম ভুলিস না, কারণ এতক্ষণ ধরে যারা ক্লাসে ছিলিস অ্যাটলিস্ট চ্যাপ্টারটার নাম বলতে পারবি, বিজনেস ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। এবং ম্যাডাম দুটো পার্ট পড়িয়েছেন, একটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কস্ট। ডিফারেন্ট টাইপস অফ কস্টের মধ্যে হচ্ছে ডেফিনেটলি কস্ট অফ প্রজেক্ট তো প্রথমেই আছে, দেন ডিফারেন্ট টাইপস অফ কস্ট, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট। আর একটা হচ্ছে সোর্সেস অফ ফিন্যান্স, কত ধরনের ফিন্যান্সের
উৎসমুখ হয়, যে পিরিয়ডের বেসিসে 3 রকম, লং টার্ম, মিডিয়াম টার্ম, শর্ট টার্ম। আর যদি ওনারশিপ বেসিস বলি তাহলে ওনার্স আর বড়োয়ার্স। আর যদি জেনারেশন মানে অন দ্য বেসিস অফ জেনারেশন বলি তাহলে ইন্টারনাল সোর্সেস, এক্সটার্নাল সোর্সেস। মানে মেনলি আমি পড়ালাম ডিফারেন্ট টাইপস অফ কস্ট আর সোর্সেস অফ ফিনান্স। চ্যাপ্টারের নাম বিজনেস ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট। আর যে চ্যাপ্টারের মধ্যে মেন যে জিনিসটা পড়েছি ডিফারেন্ট টাইপস অফ কস্ট আর সোর্সেস অফ ফিনান্স। আমি এক্সপেক্ট করব যে আমার স্টুডেন্টরা অন্তত এইটুকু বলতে পারবে চ্যাপ্টারের নামটা কি, বিজনেস ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এবং ওর মধ্যে ম্যাডাম কি পড়িয়েছেন, ডিফারেন্ট টাইপস অফ কস্ট হুইচ ইজ ইনকার্ড ফর দ্য পার্টিকুলার প্রজেক্ট, এটা পড়িয়েছেন। আর সোর্সেস অফ ফিনান্স মানে আয়ের উৎস, কোথা থেকে কোম্পানি টাকা পাবে, এই দুটো মেন পড়িয়েছেন। বাকি তো ভিতরে অনেক কিছুই আছে। তো ইন নাটসেল আমি তোদের বলে দিলাম। ওকে, আচ্ছা এখনো পর্যন্ত কজন আছিস বল? বাবা এখনো যে আছিস, এই তো যথেষ্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you, ma'am. থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ভালো লাগলো না বেকার বক বক লাগলো, কি বলতো ঠিক করে বল? না ম্যাম, ভালো লেগেছে। পরের দিন যতজন আছিস ততজন আসবি তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, আসবো। এত স্টুডেন্ট কম থাকে নাকি তোদের ক্লাসে? ম্যাম সেকেন্ড হাফে প্রথমে ম্যাম কমে শুরুর যায়। দিকে ম্যাম ঠিক থাকে, কিন্তু ম্যাম সেকেন্ড হাফে ধীরে ধীরে কমে যায়। শুধু আপনার বলে নয়, অন্যান্য স্যার ম্যামদের কাছেও। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অনলাইনে পড়াশোনা করার ইচ্ছেটা হারিয়ে ফেলছে, কারণ সবাই ভাবছে যে আমরা মানে একটা অন্য কিছু করে লিখে ফেলবো, তাই তো? কোয়েশ্চেনটাকে যদি কঠিন করে তাছাড়া দেয়া ম্যাম হয়, ওই ফার্স্ট হাফে করে অনেকের এনার্জি লস্ট হয়ে যায়, সেকেন্ড হাফে কেন আর এত ইচ্ছা অল্প হয় না। বয়স থেকে এত এনার্জি লস কেন হবে? আমার এখন এনার্জি লস অনেকেই হচ্ছে না। হয়ে যায় আর কি। সকালে 2 ঘন্টা বিকেলে 2 ঘন্টা ক্লাস নিয়ে নিচ্ছি, বাড়ির কাজ করে ফেলছি, আমার এনার্জি লস হচ্ছে না, তোদের এনার্জি কেন লস হচ্ছে? এটাই আমি ভাবি মাঝে মাঝে। ওকে, হোয়াট টু ডু? যারা আছিস তারা তো এই ক্লাসেও লার্নিং ম্যাম করছিস, অনেকজন অ্যাটেন্ড আছে, কিন্তু ম্যাম ক্লাস কার করে না, ফোন এরম ডেকে চলে যায়। সেটা আমি জানি, সেটা আমরা সবাই জানি, প্রত্যেকেই জানি সেটা। আমি জানি, যদি আমি এর আগের ক্লাসে ডাকছিলাম আজকে আর এখানে। আচ্ছা এতক্ষণ ধরে আমার সঙ্গে কে কথা বলছিলিস এই শেয়ার মার্কেট নিয়ে? ম্যাম আমি। আয়ুষ, আয়ুষ কোথায় গেল? হ্যাঁ ম্যাম। আয়ুষ, হ্যাঁ, আয়ুষ ঘোষ আর সুরজিৎ, এই দুজনেই কথা বলছে। বাকি আর কেউ কথা বলেছিস কি? আমার তো মনে হয় না। ম্যাম আমি বেশি বলিনি, কিন্তু বলছিলাম। আমরাও কথা বলছিলাম অর্ণব না, বল। অল্প। কার্তিক, কার্তিক শুনছিলে? হ্যাঁ কার্তিক তো মানে গুড স্টুডেন্ট, ওর চাকরি আছে, ও তো খুব ভালো, আমি জানি, এটা কোনো প্রবলেম নেই। বাট প্রবীর, প্রিয়ম, রাজেশ, রাজীব, সন্দীপ, হ্যাঁ ম্যাম, সৌরভ শুনছিলাম। শুনছিলিস? আচ্ছা ওকে। অ্যাকচুয়ালি ম্যাম এটা আমার খুব ফেভারিট ইয়েস সাবজেক্ট। ম্যাম, ইয়েস ম্যাম। ফেভারিট সাবজেক্ট, আচ্ছা। অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্টস অনার্স ছিল তো। ওরে বাবা, আর তো দারুণ ব্যাপার। আর তো তোর আরো ভালো লাগবে যে ম্যাডাম কি বলছে না না বলছেন, তুই প্রতিটা কথাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবি, তাই না? ইউ হ্যাঁ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। একদম একদম। হ্যাঁ যতটা পারলাম অ্যাকচুয়ালি আমার মানে। এইচএস সায়েন্স ছিল, হুম, তারপরে কমার্সে। আচ্ছা আচ্ছা। আর আজকে কিন্তু অনেকে জয়েন করেনি, অনেক ভালো স্টুডেন্ট তোদের ক্লাসের, তারা জয়েন করেনি। ওকে, ম্যাম একটা কোশ্চেন করব? হ্যাঁ হ্যাঁ কর কর। ম্যাম বলছি, একটা কোম্পানির প্রফিটের রেশিওটা ওটা কিসের উপর ডিপেন্ড করে, মানে প্রফিটের রেশিও যে গ্রোথটা? প্রফিটেবিলিটি, তুই যেটা বলছিস প্রফিটেবিলিটি, তাই তো? ইয়েস ম্যাম। কোম্পানি প্রোডাকশনটা যেটা হয় সেটা যদি মার্কেট নেয়, মানে কাস্টমার যদি নেয়, কাস্টমার যদি চায়, কাস্টমার যদি কেনে, তাহলেই তো প্রফিট হবে। কাস্টমার না চাইলেই প্রফিট হবে না। তোর প্রোডাকশন যেটা হচ্ছে, যে তুই সেটা সে আলুই করিস, পটলই করিস, আর মোবাইল ফোনই তৈরি করিস, আর মাইক্রোওভেনই তৈরি করিস, যেটাই করিস না কেন, যদি মার্কেটে তার ডিম্যান্ড থাকে, মানে মানুষ যদি কিনতে শুরু করে, চাহিদা থাকে, তাহলে তোর প্রফিট হবেই। ম্যাম এটাও তো হলো যে একটা জিনিস কোম্পানি একটা জিনিস প্রডিউস করলো বা ম্যানুফ্যাকচার করলো, কিন্তু সেটা মানুষের কাছে কেনা অবধি ম্যাম যাচ্ছে না, কিন্তু সেটা ওই যে রেট বা জিনিসটা অতটা ভালো ম্যাম হচ্ছে না ম্যাম, সেই রেট ভালো হচ্ছে সেই মানে ক্ষেত্রে রেটটা ম্যাম। তুই বলছিস রিজনেবল হচ্ছে না, তাই তো?
হ্যাঁ ম্যাম, মানে যেটা রিজনেবল হচ্ছে মানুষের না, বা কোয়ালিটিটা মানে রেট অনুযায়ী কোয়ালিটিটা সেরকম আমরা পাচ্ছি না বা কিছু। তাহলে তাহলে ওখানেও কোম্পানিকে চিন্তা ভাবনা করতে হবে। তার জন্য তো কোম্পানিতে অ্যাকচুয়ালিরা বসে থাকে, ম্যানেজমেন্টের লোকেরা মানে বসে কি থাকে। বলবেন? কোম্পানিতে বড় বড় পোস্টে যারা থাকে, তাদের ডিফারেন্ট পোস্ট আছে তো, তারা তখন সেটাকে অ্যানালাইজ করবে তো, যারা হু আর দ্য ডিসিশন মেকার অফ দ্য কোম্পানি, তাদের তো তখন বুঝতে হবে যে কোম্পানির যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্ট অনুযায়ী হয়তো আমার দামটা একটু বেশি আছে, হয়তো মার্কেটে নিত, যদি প্রোডাক্টের দামটা একটু কমাতাম, তখন সেটা মার্কেট সার্ভে করবে তারা। ম্যাম মানে এটা কি কিউসি কাজ কি করে কি? হুম হুম, কারা করে বল? এই এই কাজটা কি নর্মালি ম্যাম মার্কেটিং কিউসি করে? মার্কেটিং 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 ডিপার্টমেন্টের লোক করে। আচ্ছা ম্যাম, কিউসির মার্কেটিং, কাজটা কি এক একটা কোম্পানি বা কিউসি কিছু? কোয়ালিটি কন্ট্রোল। কিউসি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোলের কাজটা কিন্তু ওইটা না। কোয়ালিটি কন্ট্রোল তারাই ওই মালটা জিনিসটাকে এনে আর একটু ভালো কোয়ালিটি করবে, কোয়ালিটিটাকে ঠিকঠাক রাখবে। বাট মার্কেটে কিভাবে জিনিসটাকে মঞ্চস্থ করব, মানে ডায়াসে কি করে আমি নাটকটাকে ওঠাবো, সেটা তো পরিচালক যে সেই করবে। তো এখানে ওটা তো মার্কেটিং ম্যাম ম্যানেজার মার্কেটিং যারা, টিম তো ম্যাম থাকে আলাদা। এক্স্যাক্টলি মার্কেটিং ম্যানেজার যারা, মার্কেটিং টিম যারা থাকে, মানে যারা এই সাবজেক্টে এমবিএ করেছে, এমবিএ ইন মার্কেটিং, এমবিএ ইন ফিন্যান্স, এমবিএ ইন এইচআর, এমবিএ ইন মার্কেটিং, যারা তারাই এই ব্যাপারটাকে মেন দেখবে। ওই সেকশনটা, মানে যেমন প্রোডাকশন ডিপার্টমেন্ট, বড় বড় কোম্পানিতে কি হয় বলতো, প্রোডাকশন ডিপার্টমেন্ট আলাদা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আলাদা, স্টোরিং ডিপার্টমেন্ট আলাদা, তারপর তো সেলিং ডিপার্টমেন্ট আলাদা, মার্কেটিং ডিপার্টমেন্ট আলাদা। এক একটা ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট আর কিছু করবে না, সারাদিন ধরে কাজ করবে, ওই প্রোডাকশন করবে আর মাথা ঘামাবে না, বিক্রি হলো কি হলো না এটা না। আবার তাদের কাছে যদি কিউসি মানে কোয়ালিটি কন্ট্রোল, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা পার্ট ওটা, কিউসি যদি বলে না প্রোডাক্টের কোয়ালিটিটা একটু বাড়াও, এইভাবে বাড়াও এইভাবে বাড়াও, তখন তারা আবার সেটা তৈরি করবে। সেলিং ডিপার্টমেন্টের লোকের কাজ শুধু সেল করা, যেভাবে হোক অ্যাট র্যান্ডম সেল করো, পুশ করো, মানুষের কাছে পুশ করো জিনিসটা, আর কিছু করবে না। কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টের লোকেরা কি করবে বলতো, কারেক্টিভ মেজার্সটাকে নেবে। যদি দেখে যে মার্কেটে জিনিসটা নিচ্ছে না পাবলিক, চেজ আপ করে তখন কারেক্টিভ মেজার্স নেবে। ওকে, ফলো ম্যাম করবে তাদের মার্কেটকে। মাইন্ডসেটটা কিরকম হওয়া ম্যাম উচিত একটা হ্যাঁ, মার্কেটের কাস্টম প্রোডাক্টকে ম্যাম? কাস্ট সার্ভে করবে, সার্ভে, দে হ্যাভ টু সার্ভে দ্য মার্কেট। দেখবি এক একটা কোম্পানিতে তোরা যখন মোবাইল কিনিস না, মোবাইলের দোকানে যাবি, অনেক কোম্পানির লোক দেখবি ড্রেস পরে বসে আছে। তুই গেলি, ভাববি আমি এইটা কিনবো, সে চলে গেল আর একটা, তোকে এমন বোঝালো, তুই গেছিস স্যামসাং কিনতে, মানে একটা ভিভোর লোককে এমন বসিয়ে গেছে, তোকে এমন বোঝালো, তো 10,000 টাকা বাজেট ছিল, 14,000 টাকা বাজেটের জিনিস কিনে আনলি। মানে ও কিন্তু মার্কেটিং এর কাজ করছে, মানে এমন তোকে বোঝাচ্ছে এই ফিচার আছে, ওই ফিচার আছে, অমুক আছে, তমুক আছে, হ্যানা তানা, এমন কনভিন্সিং ক্যাপাসিটি তাদের হাই থাকে না, যে ও তোকে বলবে যে আপনি তো ওয়ান টাইম ইনভেস্ট করবেন, বারবার তো হবে না, এটা হ্যাং করবো, ওটা ওই হবে, সেটা বলে টলে তোকে অনেক ফিচার টিচার বুঝিয়ে দেবে, দিয়ে টিয়ে তোকে ঠিক, হ্যাঁ জিনিসটা তো ভালো, এটাও হতে পারে যে সে যেগুলো বলছে সবগুলোই ঠিক, এটাও হতে পারে, সবটাই যে সবসময় সে মানে ভুলভাল কথা বলছে তাও নয়। কারণ আমরা অনেক সময় অনেক জিনিস জানি না বলে কিনে ফেলি। আমি আমি আমার কথাই বলছি, আমি গিয়ে দোকানে গিয়ে একেবারে স্টিক করে থাকি, স্যামসাং ছাড়া কিনবো না। কিন্তু তাই কি আমার ছেলে, কিন্তু তা না, তোরা কি তাই? তোরা গিয়ে যদি টাকা পয়সা পকেটে, তোরা ভিভো টিভোতে চলে যাবি। আমি যদি মানে একটু বেশির দিকেও যাই, আমি ওই বলবো আমি স্যামসাংই কিনবো। মাথায় আমার কিছুই আমার ঢোকাতে পারে না, এরকম কিছু স্টাবন আমাদের মতো কাস্টমার থাকবেই, তাই না? তো তারা জেনে গেছে যে ও মানে স্যামসাং ইজ স্যামসাং, তো এরকম একটা ধারণা হয়েই গেছে। তো সেরকম মানে, কিন্তু সেটা তো না, মেইনলি কাস্টমার কিন্তু ফ্লেক্সিবল। কাস্টমার যখন দেখবে যে আমি কম পয়সায় বেশি বেনিফিট পাবো, সে সেটাই কিনে নেবে। স্ট্রিক্ট করে থাকা কাস্টমারের সংখ্যা কম, কাস্টমারকে কনভিন্স করা কোনো ব্যাপারই না, যদি ঠিক রিজনেবল প্রাইসে জিনিসটা দেয়া যায় উইথ ফিচার্স। সো ওকে মার্কেটিং ম্যাম। ডিপার্টমেন্টের কাজটাই তাই, বুঝতে পেরেছি? বড় বড় কোম্পানিতে ওকে ম্যাম। সব ডিপার্টমেন্ট সেকশন থাকে, ঠিক আছে, ওই জন্য কাজ করাটা অনেক ইজি হয়ে যায়। আর ছোট কোম্পানি হলে ডিপার্টমেন্টগুলো থাকে না বলে অসুবিধা হয়। ভালো বলেছিস, কিউসি, কিউএ, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, এরা ওই কাজগুলোই করে, ওদের কাজই হচ্ছে জিনিসটাকে আরো ভালো করা। ওকে, ওকে। আর এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? সুরজিৎ, এনি কোয়েশ্চেন? হ্যাঁ। কার্তিক, কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন নেই, ওকে। না ম্যাম, থ্যাংক ঠিক ইউ। আছে। তাহলে
আমি তোদের একটা গুগল ক্লাসরুম খুলে দেবো, ঠিক আছে? সেখানে এই ওকে পিপিটিটা ম্যাম। দিয়ে দেবো। এছাড়া এর পরের দিনও আবার যেটা পড়াবো সেটাও দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ, ওকে ম্যাম, থ্যাংক ইউ থ্যাংক ম্যাম। ইউ ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোনো কোয়ারি হলে ম্যাম পরে জিজ্ঞাসা করে নেবো।